এই ছেলে, তোমার সাহস কি করে হলো আমাকে তুলে নিয়ে আসার? ছেড়ে দাও বলছি। যে জন্য তুলে এনেছি আগে সেই কাজটা করুন, তারপর যেতে দিব। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি কিন্তু পুলিশের কাছে যাব। আগে কবুল বলেন, তারপর যেখানে খুশি সেখানে যান। তোমার কি মনে হয় তোমার মতো রাস্তার ফকিরকে আমি বিয়ে করব? তুমি ভাবলে কিভাবে? আমার পছন্দ এত লো ক্লাস। প্রেম ভালোবাসা ধনী গরিব দিয়ে হয় না ম্যাডাম, একটা মন থাকলেই যথেষ্ট। শোনো, আমাকে জ্ঞান দিতে এসো না। ভালোই ভালোই যেতে দাও আমাকে। আমাকে তুলে আনার জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আমার বাবা কিন্তু এসআই। আমি ভালো করেই জানি আপনার বাবা এসআই, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি, তাই বিয়ে করব ব্যাস। তোমার কথায় সব হবে নাকি? আমি একজনকে ভালোবাসি, আমি বিয়ে করলে তাকেই করব। শুনুন আপু, আপনি যাকে খুশি ভালোবাসেন, কিন্তু বিয়ে আমাকেই করতে হবে। তাড়াতাড়ি কবুল বলেন, না হলে ভালো হবে না। ভালো হবে না মানে? কি করবে তুমি? আমি এক্ষুনি চলে যাচ্ছি, পারলে আটকাও। এই বলে সাইমা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে নিল। অমনি অনিক তার হাত ধরে টান দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত বড় সাহস এই ছেলের! ও কি কিস করে যেখানে কেউ ওর মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। সাইমা ছোটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু অনেক না ছেড়ে আরও কাছে টেনে নিয়ে গভীরভাবে কিস করতে লাগলো আর সাইমার কোমরে স্লাইড করতে লাগলো। সাইমা কেঁপে উঠল অনিকের স্পর্শে। একসময় সাইমা প্রচণ্ড রেগে অনিককে ধাক্কা মারল। অনিক একটু পিছিয়ে গেল। সাইমা রেগে চিৎকার করে বলল, কুত্তা, তো সাহস হলো কিভাবে আমাকে কিস করার? আমার চোখের দিকে তাকিয়ে মানুষ কথা বলতে দুইবার ভাবে, আর তুই সেখানে আমাকে কিস করলি? কারণ কেউ আপনাকে ভালোবাসে না, আমি ভালোবাসি, তাই সাহস অর্জন করেছি। এবার আর বেশি কথা বাড়াবেন না, তাহলে কিন্তু আরও কিছু করতে বাধ্য হব আমি। কি করবি তুই? আপনার মনে হয় বিয়ে ছাড়াই বাসর করার ইচ্ছে? তাহলে আসুন শুভ কাজটা সেরে নেই। বেয়াদব, অসভ্য! পারিবারিক শিক্ষা নাই তোর? ছোট ছোট লোকদের এত শিক্ষা থাকে না। তাড়াতাড়ি কবুল বলেন, না হলে। অনেক সাইমার দিকে এগিয়ে আসতে নিল। সাইমার এবার কিছুটা ভয় হতে লাগলো। হাজার হোক মেয়ে তো, সে চাইলেও একটা ছেলের সাথে পারবে না, তখন তার সম্মান হারাতে হবে। সে চায় না কেউ তাকে নিয়ে বাজে কথা বলুক, কারণ সমাজে তাদের একটা সম্মান আছে। সাইমা আর কিছু না বলে ভয়ে ভয়ে বিয়েটা করে ফেল। সাক্ষী হিসেবে অনেকের কয়েকটা বন্ধু ছিল। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। অনেকের চোখে সাথে সাথে একটা রহস্য ভেসে উঠল, যেন সে কোনো অসাধ্য সাধন করে ফেলেছে। কাজী অফিসের দরজা পেরিয়ে সাইমা তেরে বেরিয়ে আসছে। মুখটা লাল, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, গলায় রাগে চেপে থাকা কান্না। আমি যাচ্ছি এখান থেকে। এই বিয়েটা আমি মানি না, শুনেছিস? মানেন বা না মানেন, বিয়ে তো হয়ে গেছে। এখন আপনি আমার স্ত্রী। চুপ থাক। এমন সাহস তোর হলো কিভাবে আমাকে জোর করে বিয়ে করার? তুই কি ভাবছিস আমি ভয় পাই? ভয় না পেলেও সত্যিটা পাল্টাবে না আপু। এখন থেকে আপনি আমার। আমার বলছিস? আমি তোকে ঘৃণা করি। তুই একটা অভদ্র, বেয়াদব, হাবা গোবা পিচ্চি ছেলে। ওই পিচ্চি ছেলেটাই কিন্তু আজ তোমার স্বামী। তাই এখন ঘরে চলো, দেরি করো না। ঘরে চলো মানে? আমি তোকে বলেছি আমি যাচ্ছি, আমার বাসায় যাব। আমার বাবা জানলে তোর সব শেষ হয়ে যাবে, বুঝলি? জানলে জানুক, আমি কোনো ভুল করিনি, ভালোবেসে বিয়ে করেছি। তাই আপনি যেতে পারবেন না সাইমা আপু। আমি যাবই, আমাকে কেউ থামাতে পারবে না। সাইমার আগে পেছন ফিরে হাঁটা দিল। অনেক এক পা এগিয়ে তার হাত ধরে ফেলল। সাইমা চমকে গেল, গলায় ক্ষীণ চিৎকার বেরিয়ে এলো। প্লিজ এমন করবেন না। এখন যদি আপনি চলে যান সবাই বলবে আমি আপনাকে তুলে এনে জোর করে বিয়ে করেছি। আপনার সম্মান থাকবে না, আমারটাও না। তোর কাণ্ডে আমার সম্মান এমনিতেই শেষ হয়ে গেছে অনেক। না, আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না, আমি শুধু আপনাকে হারাতে চাই না।
অনিকের কণ্ঠে এক অদ্ভুত জেদার মায়া মিশেছিল। সাইমা সেই দৃষ্টির সামনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, ঠিক আছে, তুই যা চাস তাই কর, কিন্তু মনে রাখিস আমি একদিন এই অন্যায় বিয়ের হিসাব বুঝে নেব। ঠিক আছে, তখন নিয়েন, এখন চলেন। শহরের এক কোণে অনিকের ভাড়া ফ্ল্যাট, একতলা পুরনো বাড়ি, কিন্তু ভেতরে গোছানো ছোট্ট একটা সোফা, টেবিল, পাশে একখানা ঘর। অনিক দরজাটা খুলে পড়ল। এই হচ্ছে আপনার এখানকার বাড়ি? আমি একাই থাকি এখানে, মা বাবা বোন সবাই গ্রামে। থাম, একদম থাম, আমি তোর এই ঘরে ঢুকবো না, আমি বাইরে বসবো। আপনি যেভাবে চান ঠিক সেভাবেই থাকেন, আমি কিছু বলবো না, শুধু চলে যাবেন না প্লিজ। সাইমা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। রাগের নিচে ভয় কাজ করছিল, না নিজের জন্য বরং সমাজের জন্য। চারপাশে এখন যদি কেউ জেনে ফেলে তাহলে আর মুখ দেখানো যাবে না কারোর সামনে। সে কিছু না বলে ভেতরে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে রইল। অনেক ধীরে দরজা বন্ধ করলো। আমি তোকে ক্ষমা করব না অনিক, আমার রাগ একদিন তোর জীবন শেষ করে দিবে। ঠিক আছে, যদি রেগে থাকেন তাহলে থাকেন, কিন্তু আপনি এখানে নিরাপদ। যতদিন আমি বেঁচে আছি আপনার দিকে কেউ তাকাতে পারবে না। সাইমা কিছু বলল না, জানালার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে হালকা বাতাস বইছে, রাতের আকাশে আধা চাঁদ, আর অনেক চুপচাপ তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে যাকে সে ভালোবেসে নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছে। রাত তখন প্রায় 10:30। শহরের নিঃশব্দ গলির ভিতর ছোট্ট একটা ভাড়া ফ্ল্যাটে হালকা বাতাস ঢুকছে জানাল দিয়ে। আলোটা খুব মিলান, কিন্তু সেই আলোয় অনেকের চোখে এক অদ্ভুত তৃপ্তি ঝিলিক, যেন বহুদিনের অপেক্ষা শেষ হয়েছে। সামনের সোফায় বসে আছে সাইমা, মুখ গম্ভীর, চোখে জ্বলন্ত আগুনের মতো রাগ। সে একটাও কথা বলছে না, হাত দুটো বুকের কাছে গুটিয়ে রেখেছে। অনেক চুপচাপ তার দিকে তাকিয়ে আছে, বলার মতো অনেক কিছু আছে, কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে না। অনেক মনে মনে ভাবছে, এভাবে না করলে আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। আপনি অন্য কারো হয়ে যেতেন, আমি সেটা দেখতে পারতাম না। তাই রাগ করলেও আমার কাছে থাকুন আপু, আমি আস্তে আস্তে সব ঠিক করে দেব। আপনাকে প্রমাণ করব আমি অযোগ্য নই। অনেকের চোখে গোপন কিছু ভেসে উঠল। অনেকের চোখে সেই অদ্ভুত মায়া মিশ্রিত জেদটা ভাসছিল। সাইমা সেটা দেখো ভান করলো যেন কিছুই দেখছে না। অনেক উঠে সে হালকা কণ্ঠে বলল, আপু, আপনি ফ্রেশ হয়ে নিন, আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। এখানে বাথরুমটা পাশে, আমি গরম পানি রেডি করে দিচ্ছি। আমাকে কি তুমি কাজের মেয়ে ভাবছো নাকি যে এখানে এসে ফ্রেশ হব? আমি বাসায় যাব। বাসা তো এখন এটাই আপু, যতক্ষণ না আপনি চান কেউ জানবে না আপনি এখানে আছেন, ভয় পাবেন না। সাইমা তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলে বাথরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হতেই অনেকের মুখের এক হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো। বাথরুমে গিয়ে সাইমা ঝর্ণা ছেড়ে দিল। ঠান্ডা পানির ধারা গায়ে পড়তেই তার রাগ, লজ্জা, অপমান সব একসাথে মিশে যেন বুকের ভিতর কাঁপন তুলল। সে নিজের মুখে পানি ছিটিয়ে আয়নায় তাকালো। চোখে সেই একই রাগ, কিন্তু ভেতরে কোথাও যেন একটা ভয় লুকিয়ে আছে। সাইমা মনে মনে বলল, আমি কি করে ফেললাম? কাগজে কলমে বিয়ে হয়ে গেছে, এখন যদি কেউ জানতে পারে আমার বাবা মা মাটির নিচে মুখ দেখাতে পারবে না। এই ছেলেটা অনেক কতটা পাগল। হঠাৎ মনে হলো আমার তো কোনো কাপড়ই নেই। সে দরজার ভেতর থেকে চিৎকার করে বলল, অনেক শোনো, একটা কথা বলবো। বলুন আপু। আমার তো কোনো ড্রেস নাই, আমি এখন কি পরবো বলো তো? অনেক হালকা হাসলো, তারপর নিজের আলমারি খুলে একটা ধোয়া ট্রাউজার আর সাদা গেঞ্জি বের করলো। দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল, এই নিন আপু, আমারটা পরে নিন, আপাতত এইটুকুই আছে। তোর মতো ছোট লোকের গেঞ্জি আমি পরবো? পাগল নাকি তুই? আচ্ছা, তাহলে কিছু না পরেই চলে আসুন, আমার কোনো সমস্যা নাই। মুহূর্তে দরজার ওপাশে থপ করে কিছু একটা শব্দ হলো। মনে হলো সাইমা ভেতর থেকে তোয়ালে ছুঁড়ে মারল দরজায়।
চুপ কর শয়তান। আর একটা কথা বলবি তো দরজা খুলে তোর মাথায় পানি ঢেলে দিব। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। কাপড়টা নিচে রেখে যাচ্ছি, দরজার পাশে আছে। কয়েক মিনিট পর বাথরুমে দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো সাইমা। অনেকের কালো ট্রাউজার আর ঢিলা সাদা গেঞ্জি পরা, ভেজা চুলগুলা বেয়ে কাঁধে পড়ছে, চোখে রাগ আর গাল হালকা লাল। অনেক অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হেসে বলল, দেখছেন আমার কাপড়েও আপনাকে এত সুন্দর লাগছে। মুখ বন্ধ রাখ অনেক, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি শুধু সত্য বলেছি আপু। সাইমা ঘুরে সোফায় গিয়ে বসলো। গেঞ্জিটা একটু টেনে নিচ্ছিল বারবার, যেন শরীর ঢাকতে চাইছে। কিন্তু যতই মুখে রাগ ফিরিয়ে রাখুক, ভেতরে কোথাও একটা অনির্বচনীয় অস্বস্তি কাজ করছিল। অনেক চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, মাথার ভেতর একই ভাবনা ঘুরপাক খাচ্ছে। তুমি রাগ করে থাকো, তবু থেকো। আমি ঠিক তোমার হৃদয়ে জায়গা একদিন করে নিব। সাইমা তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এতক্ষণ চেয়ে আছিস কেন? কিছু বলার আছে? না, শুধু ভাবছিলাম ভাগ্যটা আমার খারাপ না। কি বললি তুই? মানে এমন একটা সুন্দর বউ পেয়েছি যে সারাক্ষণ রাগে আগুন হয়, তবু মনটা সোনার। একটা অসভ্য তুই। রাত আরও গভীর হলো, বাইরে হালকা বৃষ্টি নামছে। সাইমা চুপচাপ জানালার কাছে দিকে তাকিয়ে, আর অনেক মনে মনে হাসছে, কারণ আজ সে শুধু একটা বিয়ে করেনি, সে নিজের সমস্ত জগৎটাই বেঁধে ফেলেছে এক রাগী গর্বিত অথচ অজান্তে মায়ে ভরা মেয়ের সঙ্গে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতর একটা নিস্তব্ধতা। জানালার পর্দা হালকা দুলছে। সাইমা সোফায় বসে আছে, চুলের আগা থেকে এখনও একটু জল পড়ছে, চোখে বিরক্তি, মুখে রাগ, কিন্তু পেট থেকে গড়গড় শব্দ উঠতেই মুখটা আরও গোমরা হয়ে গেল। সারা রাত কি না খেয়ে বসে থাকবো নাকি? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো রাগে কিছুই খাবেন না। আচ্ছা, আমি রান্না করে দেই। আমি কিন্তু ভাত আর আলুর ভর্তা বানাতে পারি। কি বললি তুই? ভাত আর ভর্তা? আমি কি তোর কাছে ফকিরনি নাকি যে এইসব খেয়ে বেঁচে থাকবো? আমার মুখে এইসব যায় না, বুঝেছিস? আচ্ছা আচ্ছা আপু, রাগ করবেন না। তাহলে অর্ডার করে দিচ্ছি, আপনি যা খাবেন বলুন। আমার কিছু খাওয়ার দরকার নেই, আমি ঘুমাতে যাচ্ছি। তুই নিজের ওই ভর্তা ভাত খা। আমি তো ভাবছিলাম আপু, আপনার মতো রাজকন্যাকে হয়তো শুধু বিরিয়ানি খাওয়াতে হবে, তাই না? আমি রাজকন্যা না, কিন্তু তুই হচ্ছিস এক নাম্বার পাগল। এইভাবে মজা করিস না, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, রাগ কমান। আমি খাবার অর্ডার দিচ্ছি। আপনি না খেলে আমিও খাবো না, এই কথা দিয়ে দিলাম। অনেক ফোনটা হাতে নিল, খাবারের অ্যাপ খুলে কিছুক্ষণ দেখলো, তারপর সাইমার দিকে তাকিয়ে বলল, চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক দেই নাকি শুধু পোলাও? তুই এসব জানিস কিভাবে আমি কি খাই না খাই? বিরিয়ানি দিলেই হয়। ও মানে বিরিয়ানি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তোর এই হাসি বন্ধ কর, না হলে আমি এক্ষুনি বের হয়ে যাব এই ঘর থেকে। ঠিক আছে আপু, হাসছি না, অর্ডার করছি। অনেক ফোনে অর্ডার দিয়ে দিল, তারপর পাশে চুপচাপ বসে সাইমার মুখের দিকে তাকিয়েছিল। রাগে গাল দুটো ফুলে আছে, কিন্তু সেই মুখে এক অদ্ভুত মায়া, যেন ঝড়ের মধ্যে শান্ত একটা জায়গা খুঁজে ফিরছে সে। বাইরে বৃষ্টির শব্দে ঘর ভরে উঠল, আর ভেতরে নীরবতার ভেতর অনেকের মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, তুমি এখন যতই রাগ করো, আমি জানি একদিন তুমি হাসবে, একদিন এই রাগটাই ভালোবাসা হয়ে ফিরবে। আধা ঘন্টা পর খাবার এলো। অনেক দরজা খুলে প্যাকেট নিল আর সাইমার সামনে রাখলো। সাইমা চুপ করে তাকালো, তারপর নিচু গলায় বলল, আমি তোর সাথে খাচ্ছি মানে এই না আমি তোর কিছু মেনে নিচ্ছি, বুঝছিস? আমি জানি আপু, তবে আপনি খাচ্ছেন এইটাই তো আমার কাছে অনেক। সাইমা মুখ ফিরিয়ে নিল, কিন্তু ভেতর কোথাও যেন মনটা একটু নরম হয়ে এলো। অনেক খাবার শেষ করে হাত মুছে সাইমার দিকে তাকালো। তার মুখে রাগের চিহ্ন এখনও স্পষ্ট মনে হচ্ছিল। সে কোন
যে কোনো সময় গ্লাস ছুঁড়ে মারবে তার মুখে। অনেক ধীরে ধীরে বলল, আপনি তৈরি তো? কিসের জন্য তৈরি হব আমি? অনেক ঠোঁটে কোণে এক জোড়া হাসি টেনে বলল। ও মা, আজ তো আমাদের বাসর রাত। সাইমা চমকে উঠল, চোখ বড় বড় করে অনিকের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, কাছে আসলে খুন করে ফেলবো। অনেক হাসতে হাসতে ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। খুন করবেন? আমি তো আপনার রূপে খুন হয়েছি অনেক আগে সাইমা, এখন আর কি করবেন আপনি? সাইমা এক পা পিছিয়ে গেল, কিন্তু অনেক থামলো না। সে এসে একদম সামনে দাঁড়ালো। সাইমার নিঃশ্বাস তার গায়ে লাগছে। সাইমা কাপা গলায় বলল, অনেক দূরে যা বলছি তোকে। ভয় পাবেন না, আমি কিছু করব না, শুধু একটা কথা বলবো। সাইমা কিছু বলার আগেই অনেক হঠাৎ করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমার চোখ বিস্ফোরিত হয়ে গেল, বুকের ভেতর ধক ধক করতে লাগলো। সে অনেককে ধাক্কা দিতে চাইল, কিন্তু অনেক খুব আস্তে সরে গিয়ে বলল, এখন ঘুমান, আর কিছু করব না আমি। তুই পাগল না শয়তান? কে তোকে বলেছে এসব করতে? আমি তোকে সাহায্য করতে পারি না অনেক। জানি, আপনি তো শুধু আমার গালাগালি দিতেই ভালোবাসেন। অনেক মুচকি হেসে বিছানায় বসলো। সাইমা দাঁত কিরমির করে বলল, মুখ বন্ধ রাখ, না হলে গরম পানি ঢেলে দেব মুখে। ঢেলে দিন, তবে মনে রাখবেন পানি গরম হলেও আমি কিন্তু আপনাকে ঠান্ডা ভালোবাসি। এ বলে অনেক বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলো। সাইমার আগে ফুসতে ফুসতে দাঁড়িয়ে রইল। এরপর নিজের চুল টেনে বলল, এই ছেলেটা পুরোই পাগল, আমি কিভাবে এর সাথে থাকবো আল্লাহ। তারপর রাগে দরজা ধপ করে বন্ধ করে জানালার পাশে গিয়ে বসে রইল। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেখানে সাইমার রাগ আর অনেকের ভালোবাসা দুটোই মিশে আছে। রাত তখন গভীর, ঘড়ি কাটা প্রায় 1টা ছুঁই ছুঁই। বাইরের হালকা বাতাসে পদ্মা দুলছে, চাঁদের আলো এসে বিতানার পাশে থেমে আছে। সাইমা জানালার পাশে দাঁড়িয়ে আছে হাত গুটিয়ে, চোখে এক রাশি বিরক্তি, অথচ মনে অদ্ভুত একটা অস্থিরতা। রাগে বারবার নিঃশ্বাস ফেলছে, তারপর আবার চুপ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটার মুখ দেখলেই রাগ উঠে যায়, কিন্তু কেন জানি ঘুমও আসছে না। আল্লাহ, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? অনেক বিছানায় শুয়েছিল, কিন্তু সে বুঝে গেছে সাইমা ঘুমায়নি। হালকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ধীরে ধীরে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো সাইমার পেছনে। আপনি কি জানালার বাতাস গোনার কাজ নিচ্ছেন নাকি? এইভাবে রাত জেগে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। সাইমা ঘুরে তাকিয়ে রেগে বলল, আমার ইচ্ছে, আমি ঘুমাবো না। তোর অনুমতি লাগবে নাকি? অনেক হালকা হেসে এগিয়ে গিয়ে বলল, ইচ্ছা তো ভালো কথা, কিন্তু আপনি ঘুমাচ্ছেন না দেখে আমারও ঘুম উড়ে গেছে। সাইমা কিছু বলার আগেই অনেক হঠাৎ তাকে কোলে তুলে নিল। সাইমা চমকে উঠে চিৎকার করলো, অনেক, তুই কি করছিস? নামা নিচে, এক্ষুনি নামা বলছি। একটু শান্ত হন মিসেস রাগী বউ, আপনাকে নামাবো, তবে বিছানাতেই। সে আস্তে করে সাইমাকে বিছানায় শুয়ে দিল। সাইমার আগে গালাগালি করে উঠতেই যাচ্ছিল। অনেক তার সামনে বসে নরম গলায় বলল, চুপ থাকুন, ঘুমান, আমার বুকের উপর মাথা রাখুন, আমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। তুই পাগল নাকি? আমি তোর বুকে মাথা রাখবো কেন? কারণ আপনি আমার স্ত্রী, আর আমার বুকটা আপনার জন্যই তৈরি। চলুন, বেশি ঝামেলা না করে ঘুমান এখন। অনেক নিজের হাতে সাইমার মাথাটা টেনে তার বুকের উপর রাখলো। সাইমা ধাক্কা দিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেক নিচু গলায় বলল, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাসর করে ফেলবো, তাই চুপ করে থাকুন। সাইমার চোখ বড় হয়ে গেল। সে মুখ খুলে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অনেকের চোখের শান্ত দৃঢ় দৃষ্টিটা দেখে আর কিছু বলল না। মুখ ফুরিয়ে নিল চুপচাপ। অনেক তার চুলে আলতো করে হাত বোলাতে লাগলো। ধীরে ধীরে সাইমার রাগ গলে গিয়ে ক্লান্তি এসে ভর করলো চোখে। একসময় সাইমার নিঃশ্বাসের শব্দ নরম হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। অনেক নিচু স্বরে ফিসফিস করে বলল, আপনি জানেন না সাইমা, আমি আপনাকে কতটা ভালোবাসি। এই রাগ, এই ঝড় সবই আমার প্রিয়। শুধু থাকবেন আমার কাছে, এটাই চাই। অনেকও ধীরে ধীরে চোখ বন্ধ করলো।
রাত নিস্তব্ধ, জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে আর ভিতরে এক রাগী মেয়ের মাথা ঠেকেছে তার সেই ছেলেটার বুকে, যার ভালোবাসা যতটা দুষ্ট ততটাই সত্যি। ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকে পড়েছে। হালকা বাতাসে পর্দা উড়ছে, পাখিরা ডাকছে জানালার ধারে। সাইমা চোখ খুলে একটু অবাক হয়ে গেল। তার মাথা ঠেকানো অনিকের বুকের উপর। অনিকের এক হাত আলতো করে তার কাঁধে জড়ানো, অন্য হাতটা এখনো তার চুলে জড়িয়ে আছে। এক মুহূর্তেই সাইমার মাথা যেন ঝাঁঝরা হয়ে গেল। সে হঠাৎ করে উঠে বসে চিৎকার করে বলল, এই অনিক, তুই আবার আমাকে জড়িয়ে ধরলি? এসব কাণ্ড করার সাহস কোথায় পেলি তুই? অনিক তখনও আধো ঘুমে, চোখ খুলে হাই তুলে বলল, কী ব্যাপার, সকাল সকাল এমন গলা ফাটাচ্ছেন কেন? আমি ভাবছিলাম আজ একটু শান্ত সকাল হবে, কিন্তু দেখছি রাগী বউয়ের বজ্রপাত শুরু হয়ে গেছে। তুই পাগল নাকি? আমার গায়ে হাত দিয়েছিস? তোর সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক বিছানা থেকে উঠে বসে চোখ কষলে হেসে বলল, ও মা, আমি তো কিছুই করিনি। আপনি নিজেই ঘুমের ঘরে এসে আমার বুকে শুয়ে পড়েছেন, এখন উল্টো আমাকে দোষ দিচ্ছেন। চুপ কর। তোর মতো বেয়াদব বেহায়া ছেলের সাথে আমি কেন ঘুমাবো বলতো? আচ্ছা বলুন তো, আপনি কি জানেন বউরা সাধারণত সকালে কিভাবে দিন শুরু করে? আমার এসব বাজে কথা শুনতে ইচ্ছে করছে না। বউরা নাকি সকালে ঘুম থেকে উঠে স্বামীকে একটা মিষ্টি চুমো দেয় আর তারপর ভালোবাসা দিয়ে দিন শুরু করে। আর আপনি দেখছি গালাগালি দিয়ে শুরু করছেন। তোর মতো বেয়াদবকে আমি চুমু দিব? তুই ভাবলি কিভাবে এমনটা? এতে ভাবাভাবির কি আছে বলুন তো? বউ তার স্বামীকে চুমো দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি তোকে স্বামী হিসেবে মানি না, বুঝলি? তুই আমার কাছে কিচ্ছু না। অনেক হাসি মুখে কাছে এসে দাঁড়ালো, চোখে দুষ্টু ঝিলিক, শান্ত ঠোঁটে শান্ত দৃঢ়তা। মানবেন সাইমা আপু, মানবেনই। আপনি যত রাগ করবেন আমি তত আপনাকে ভালোবাসবো। একদিন এমন আসবে আপনি নিজে থেকে আমার কাঁধে মাথা রাখবেন, আমার নাম ধরে রাখবেন, অনিক আমার কাছে আসো। এই তুই সীমা ছাড়াচ্ছিস কিন্তু। সীমা ছাড়াচ্ছি না, বরং একটা জীবন তৈরি করছি যেখানে আপনি আমার পাশে থাকবেন। সাইমা আর কিছু না বলে রেগে দরজার দিকে চলে গেল, কিন্তু দরজায় পৌঁছে হঠাৎ সাইমা থেমে গেল। কেন জানি বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল তার। অনেকের সেই শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠটা যেন কানে বাজছে। একদিন আপনি আমাকে মন থেকে ভালোবাসবেন। সে মুখ ফিরিয়ে তাকালো, কিন্তু কিছু মনে মনে বলল। দেখি অনিক, তুই কত দূর যেতে পারিস। সে মুখ ফিরিয়ে তাকালো না, কিন্তু মনে মনে বলল, সকালে সূর্য উঠেছে বেশ কিছুক্ষণ আগেই। অনিকের ফ্ল্যাটের দরজায় আচমকা জোরে জোরে ধাক্কার শব্দ। ঠাস ঠাস ঠাস। অনিক ঘুম থেকে লাফিয়ে উঠল। সাইমা তখনও বিছানায় বসে রাগে ফুঁসছে। রাতের ঘটনা এখনও মাথায় ঘুরছে। দরজা খুলতেই অনিকের চোখ বড় হয়ে গেল। দরজার বাইরে সাইমার বাবা এসআই হুমায়ুন শেখ, তার সঙ্গে আরও 3 জন পুলিশ। চেহারায় করার আগে চাপ, চোখ লাল হয়ে আছে। এই যে তুমি অনিক, তোমার সাহস তো কম না দেখি। আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছো। সাইমার বাবাকে দেখে চোখে পানি নিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বাবা, বাবা আমাকে নিয়ে চলো। এই ছেলেটা আমাকে জোর করে বিয়ে করেছে, আমি থাকতে চাই না ওর সাথে। হুমায়ুন শেখ মেয়ের মাথায় হাত রেখে বলেন, কাঁদে না মা, আমি সব শুনে এসেছি। তুই ভয় পাস না, ওকে আমি এমন শাস্তি দেব যেন আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস না পাই। অনেক তখনও শান্তভাবে দাঁড়িয়ে আছে, চোখে এক চিলতে দুষ্টু হাসি। আরে শ্বশুর মশাই, একটু ধীরে ধীরে বলেন না, এভাবে রাগ করলে কিন্তু প্রেশার বেড়ে যাবে, তারপর আমি দোষী হব আবার। তোর এত সাহস হলো কিভাবে আমার মেয়েকে তুলে এনে বিয়ে করার? আমি তোকে এখনই গ্রেফতার করব। আপনি যদি আমাকে গ্রেফতার করেন তাহলে লোকজন কি বলবে জানেন? বলবে এসআই সাহেব নিজের মেয়ের জামাইকে জেলে পাঠিয়েছে। আর শ্বশুর মশাই, তার চেয়েও বড় কথা। আর কি কথা বলবি তুই? অনেক শান্ত কণ্ঠে কিন্তু এমন এক দুষ্টু আত্মবিশ্বাসে বলল, গত রাতে তো আমাদের বাসর হয়ে গেছে, এখন আপনি ভাবেন লোকের সামনে মুখ দেখাবেন কিভাবে?
বাতাস থমকে গেল। সাইমা হতবাক, তারপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, মিথ্যা, ও মিথ্যা বলেছে বাবা, ওর সাথে আমার কিছুই হয়নি। অনেক হেসে তাকালো সাইমার দিকে, চোখে কৌতুক, ঠোঁটে চুপচাপ এক খেলা। আরে এক রাত একসাথে থেকেছেন এখন বলে কিছু হয়নি, এটা কি কেউ মানবে আপু? সমাজের লোক তো জানবে আমরা এক ছাদের নিচে ছিলাম। এখন কে কাকে বিশ্বাস করবে বলুন? হুমায়ুন সাহেব একটু থেমে গেলেন, মুখের রাগটা ধীরে ধীরে চিন্তায় পরিণত হলো। লোক তো সত্যি কথাই বলবি। বিয়ে হয়েছে, তারপর এক রাত ছেলের সাথে থেকেছে। এখন যদি মেয়েকে নিয়ে যায়, লোকজন বলবে মেয়েটা কলঙ্কিত। দেখুন শ্বশুরমশাই, আমি আপনার মেয়েকে ভালোবাসি, ভয় দেখিয়ে না, ভালোবেসেই বিয়ে করেছি। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনার মেয়ে এখন আমার বউ, লোকে কিন্তু আপনাকে খারাপ বলবে, আমি না। হুমায়ুন সাহেবের দৃষ্টি সাইমার দিকে, তারপর অনেকের দিকে, চোখে দ্বিধা, মুখে গভীর বিশ্বাস। ঠিক আছে অনেক, আমি আইনের পথে যাব না, কিন্তু মনে রাখিস আমার মেয়ের যদি কোনোদিন কষ্ট পায়, আমি তোর জন্য আইন হাতে তুলে নিব না, নিজের হাতে বিচার করব। চিন্তা করবেন না শ্বশুরমশাই, ওকে কাঁদানোর মতো পাগল আমি না, ও আমার প্রাণ। হুমায়ুন সাহেব পুলিশদের ইঙ্গিত দিলেন ফিরে যেতে। সাইমা হামা করে কেঁদে বাবার হাত চেপে ধরল। আমি কসম করে বলছি কিছুই হয়নি। বাবা তুমি চলে যাচ্ছ কেন? আমায় নিয়ে যাও প্লিজ, আমি থাকতে চাই ওর সাথে। হুমায়ুন সাহেব মেয়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললেন। মা, তুমি যেহেতু এক রাত ওর সাথে কাটিয়েছ, এখন যদি চলে যাও, লোকে তোমাকেই খারাপ বলবে। আমার মেয়ে নিয়ে কথা বলুক, এটা আমি সহ্য করব না। তার চেয়ে বরং তুমি ওর সাথেই মানিয়ে নাও। সাইমা ভেঙে পড়ল মেঝেতে, চোখে জল গড়িয়ে পড়ছে। অনেক ধীরে ধীরে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল, রাগ করুন, কাঁদুন, অভিমান করুন, কোনো সমস্যা নেই, তবুও আপনি আমারই হবেন। এটা আপনি যেমন জানেন আমিও জানি। সাইমা কিছু বলল না, চোখে পানি মুছে ঘুরে দাঁড়ালো, কিন্তু ভেতরে ভেতরে বুঝে গেল এই ছেলে দুষ্টমি যতই বিরক্ত করুক, তার কথার মধ্যে অদ্ভুত এক দৃঢ়তা আছে, যা ভয়ঙ্করভাবে সত্যি। সকালের আলো ফ্ল্যাটের জানালার মধ্য দিয়ে ঢুকে পড়েছে। কিচেনে ভাত ভর্তার গন্ধ ছড়িয়েছে, প্লেটগুলো সাজানো। অনেক ডাকলো, আপু খেতে আসো, ভাত ঠান্ডা হয়ে যাবে। সাইমা সোফার কোণে বসে আছে, মুখ লাল, চোখে আগুন, চুল গুটিয়ে ধরে ঠোঁট কুচকাচ্ছে। তোর খাবার তুই খা, আমি খাবো না। অনেক প্লেট রেখে হাতে চামচ ধরে হাসি ধরে বলল, আরে বউ রাগ করছো কেন? তুমি রাগ করলে আমার ভালো লাগে বলো তো? আমি তো তোকে নিয়ে নিজেকে রাগের মধ্যে ফেলার জন্যই এসেছি। তোর কারণে আমি বাবার সঙ্গে যেতে পারিনি। আরে তুমি গেলে আমি কি নিয়ে থাকবো? আমি কি করতে থাকবো একা একা? একদম বেশি নাটক করবি না আমার সাথে। এখন যদি একটু বেশি বাড়াবাড়ি করিস তাহলে সত্যি খারাপ হয়ে যাবে। খারাপ হবে বললে কি আমি ভয় পাবো? না, বরং ঠিক হবে। এখন যদি তুমি না খাও তাহলে তোমার খারাপ হবে। বারবার হুমকি দিস আমাকে, আমি কি তোর ভয়ে থাকবো? অনেক ধীরে এগিয়ে সাইমার সামনে দাঁড়িয়ে বলল, ভয় পাবে কেন জান? আমি তো তোমারই আছি, আমি আদর করব, তুমি এনজয় করবে। ফালতু কথা বলিস, আমি কোনোভাবেই তোর আদর গ্রহণ করব না। বেশি কথা না বলে এখন খাও, না হলে আমি সত্যিই তোমাকে আদর করব। তুই পাগল নাকি এমন কথা বলতে আসিস? আমি খাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই যদি এখনো বাড়াবাড়ি করতে থাকিস আমি সত্যিই রেগে গিয়ে মারবো। ঠিক আছে ঠিক আছে, খেতে বসো, খাওয়ার সময় রাগ কমে যাবে। আর তুই যত রাগ করো না কেন আমি জানি শেষে তুমি নিজে থেকেই শান্ত হবে। সাইমা চোখ ঘুরিয়ে চুপ করে ভাত খেতে বসলো, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে ভাবছে এই ছেলেটা সত্যি বিপজ্জনকভাবে মিষ্টি। রাগ করেও তার কথা ভেতর থেকে দাবিয়ে রাখতে পারছে না। অনেক তার পাশে বসে চামচ তুলে ভাত খেতে খেতে খেয়াল করলো, দেখো না, তুমি আমার রান্না ভাত খাচ্ছ, তুমি রাগ করলেও আমি খুশি। তুই আর একটা কথা বললে আমি সত্যিই রেগে গিয়ে তোকে মারবো। খাবার শেষ, ফ্ল্যাটের ভিতর শান্তি নেমে এসেছে। সাইমা প্লেট ধুয়ে সোফায় বসে একটু রাগ কমানোর চেষ্টা করছে। অনেক হালকা সে বেলকুনিতে চলে গেল। হাওয়া ভিজে, সূর্যের হালকা আলো ভোরের গরম বালি মতো ছড়িয়ে পড়েছে। অনেক ফোন খুলে মাকে ডায়াল করলো। হ্যালো মা, কেমন আছো? ভালো বাবা, বাড়িতে আসবি না বাবা? সবাই অপেক্ষা করছে। আসবো মা, কিছুদিন পরেই আসবো।
এখন ফ্ল্যাটের কিছু কাজ আছে। ঠিক আছে, তবে চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যাঁ মা, তুমিও চিন্তা করো না। অনেকের কথা চলতে চলতে সে ফোন শেষ করে বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে খেয়াল করলো সাইমা তার রুমের দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কার সাথে কথা বলছিলে তুমি? আমার মায়ের সাথে। ও, তোমার মায়ের কণ্ঠ আমার পরিচিত মনে হলো। অনেক হালকা হেসে বলল, কিন্তু চোখে যেন একরাশ রহস্য লুকানো। আরে না, আমার মা তো গ্রামে থাকে, তুমি কিভাবে চিনবে? না না, ঠিক মনে হচ্ছে, কেমন যে তো পরিচিত লাগে। অনেক কেবল হালকা মাথা নেড়ে চুপচাপ, কিন্তু ভেতরে তার চোখে লুকানো এক রহস্য সাইমার দিকে ঝলসে যা সে লুকাতে চেষ্টা করছে, কিন্তু যেন বোঝা না যায়। সাইমা একটু এগোতে চাইল, যেন আরও জানতে চাই। অনেক হেসে ধীরে ধীরে বেলকনির দিকে ফিরে দাঁড়ালো। হাতের অঙ্গভঙ্গি সব কিছু স্বাভাবিক দেখালো। মনে হলো তার চোখে লুকানো এক গভীর ধূসর ছায়া আছে। কিছু একটা তো লুকাচ্ছ। না না, কিছু নেই আপু, মাকে ফোন করছিলাম শুধু। কথা শেষ হলো সাইমার মনে রহস্যের চুলকানি। সে চুপচাপ ঘুরে নিজের রুমে চলে গেল। অনেক বেলকনিতে দাঁড়িয়ে হাওয়ায় চোখ বন্ধ করে পড়ল মনে মনে। এভাবে যদি সাইমা সব জানে, আমি সব হারাবো। না, কিছু লুকানোই ভালো, তাকে ধীরে ধীরে সব বোঝাবো। সাইমা বিছানায় শুয়ে আছে, চোখ বড় করে তাকিয়ে রাগ আর অভিমান মিশে। অনেক ঘরে ঢুকে চুপচাপ তার পাশে বসলো। আপু, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, তুই এখানে কেন? যে কারণে তুমি রাগ করছো আমি জানি, কিন্তু আমি আমার বউকে আদর না করলে তো ভালোবাসা কিভাবে বোঝাবো? ভালোবাসা বোঝাতে আমাকে জোর করে স্পর্শ করবে নাকি? আমি তো তোর আদর চাই না। অনেক হেসে আর কোনো প্রতিক্রিয়া না পেয়ে ধীরে ধীরে তার হাত সাইমার কোমর ছুঁয়ে বলল, না না, আমি জোর করব না, তবে তুমি চুপ থাকলে আমি নিজেই তোমাকে আদর করতে থাকবো। সর, আমি চাই না। আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি তোমার স্বামী হিসেবে তোমাকে আদর করা আমার দায়িত্ব। তারপর ধীরে ধীরে অনেক সাইমার গলায় নরমভাবে চুমু দিয়ে বলল, দেখো না, রাগ করলেও আমি থামবো না, আমি বউকে খুশি করতেই চাই। সাইমা চিৎকার করতে করতে হাত দিয়ে তাকে সরানোর চেষ্টা করে বলল, অনেক, শর্ত শুনছিস না নাকি? আমি বলছি সর। রাগ করে লাভ নেই আপু, তুমি আমার বউকে আদর করি, বাইরের কাউকে না। সাইমা কেঁপে ওঠে, রাগ আর অভিমান মিলিয়ে চিৎকার করছে। অনেক আবারও ধীরে ধীরে সাইমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু দিল, চোখে লুকানো স্নেহ দেখিয়ে বলল, দেখো, আমি তোমাকে ভালোবাসি, রাগ করলেও আমি তোমাকে খুশি করতে থাকবো। সাইমা চুপচাপ, চোখে জল আর রাগের মিলন, কিন্তু কিছু বলতে পারল না। অনেক তার হাত ধীরে ধীরে কাঁধে রাখলো, মাথা হালকা বুকে ভাঁজ করে বলল, চুপ করে থাকো, আমি তোমার জন্য আছি। তুই যত রাগ করো না কেন, আমি ধীরে ধীরে সব ঠিক করে দেব। অনেক আস্তে আস্তে সাইমাকে শুয়ে দিয়ে কিস করতে শুরু করলো। সাইমা ছটফট শুরু করলো, কিন্তু অনেক থামলো না, যেন সে আজ সাইমাকে ভালোবাসাময় সুখ দিবে। আস্তে আস্তে সাইমার পরনে ড্রেস খুলে ফেললো। সাইমা চোখ বন্ধ করে ফেলল। অনেক সাইমার সারা শরীরে চুমু খেতে লাগলো। একসময় সাইমার সামলাতে পারলো না, অনেকের কাছে হেরে গিয়ে দুটি শরীর এক হয়ে গেল। সাইমার বন্ধ চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। অনেক গোসল শেষ করে বেরিয়ে এলো। ঘরে ঢুকতেই চোখে পড়লো সাইমা বিছানায় বসে কান্না করছে, চোখ লাল, গালে জল ঝরে পড়ছে। কাঁদছেন কেন? আমি কি আপনাকে মেরেছি নাকি? সাইমা কপাল ভাঁজ করে চোখ মুছে রেগে বলল, অনেক, তুমি জঘন্য। আমার অনুমতি ছাড়া আমার কাছে আসলে কেন? অনেক ধীরে হাঁটতে হাঁটতে সাইডে এসে বলল, আপনার অনুমতি নিতে গেলে আমি বুড়ো হয়ে যেতাম, আর আপনি তো কখনো আমাকে অনুমতি দেবেন না, তাই আমি নিজের ভালোবাসা নিজেই নিলাম। এত কান্না করছেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে আদর আর ভালোবাসা স্বাভাবিক। সাইমা রেগে চিৎকার করতে করতে হাত উঁচু করে মারতে চাইল। আমার কাছে আসার সাহস কিভাবে হলো তোমার? আরে রাগ কমান, আমি জানি আপনি রাগ করছেন, কিন্তু আমি অনেক আদর করব। একবার রাগ কমালেই সব ঠিক হয়ে যাবে। অনেক ধীরে ধীরে সাইমাকে জড়িয়ে ধরলো, হাত কোমলভাবে কাঁধে রেখে চুলে আলতো হাত বুলালো। দেখুন আপু,
আমি শুধু আপনাকে খুশি করতে চাই। আপনি যতই রাগ করুন, আমি ধীরে ধীরে সব ঠিক করে দিব। সাইমা প্রথমে ছুটে সরতে চাইল, কিন্তু অনেক ধীরে ধীরে আগলে রাখলো। কিছুক্ষণ পর সাইমার রাগ নরম হতে লাগলো। চোখের কোণে জল, কিন্তু মুখে অভিমান। অনেক এত বেশি আদর করছে। আমি জানি আপনি রাগ করছেন, তাই আরও অনেক আদর করতে হবে। এটা স্বাভাবিক, আমাদের মধ্যকার ভালোবাসার অংশ। সাইমা ধীরে ধীরে রাগ অভিমান সামলে নিল। বিছানার পাশে বসে আলমারি খুলল। চোখে পড়ল একটা পুরনো ছবির অ্যালবাম। এটা কেমন ছবি? সে আস্তে আস্তে অ্যালবাম খুলল। চোখ বড় হয়ে গেল। কিছু ছবিতে পরিচিত মুখ, পরিচিত জায়গা। মনে হলো যেন সে এই মানুষগুলোকে আগে থেকেই দেখেছে। সাইমা উত্তেজিত হয়ে অনেককে বলল, অনেক এই ছবিগুলো আমি মনে করি আমি তাদের চিনি। আপনি এদের চিনেন কিভাবে? এরা গ্রামের সাধারণ মানুষ, আপনার চেনার কথা না? সাইমা চোখ মুছে আবার ছবিগুলো এক একে দেখল। না, আমি ভুল ভাবছি, এরা সত্যিই আমার পরিচিত মনে হচ্ছে। অনেক ধীরে ধীরে অ্যালবামের দিকে তাকিয়ে বলল। এসব আপনার ভুল ধারণা, বাদ দিন সেসব। সাইমা এক পলক থেমে গেল। চোখে পানি আর মনে অদ্ভুত উত্তেজনা। হয়তো আমি ছোটবেলায় তাদের দেখেছি কোথাও থেকে বা কারোর মাধ্যমে। মনে হতে পারে, তবে সত্যি যদি মনে আসে তাহলে ধীরে ধীরে সব কিছু মনে পড়বে। আমি চাই না আপনি চাপ অনুভব করুন। অ্যালবামের প্রতিটি ছবি, সেই গ্রামের মানুষ, পুরনো স্মৃতি, সব মিলিয়ে সাইমার মন অদ্ভুতভাবে উত্তেজিত। খুঁজতে যায় নিজের অতীত। অনেক নীরবভাবে পাশে বসে দেখল সাইমা যেন নিজের ভেতরের যাত্রা শুরু করেছে। তিনি বুঝতে পারছে শুধু রাগ আর অভিমান নয়, এখন সাইমার মনে ছোট ছোট আগ্রহের সঞ্চার শুরু হলো। সাইমা আবার ছবিগুলোর দিকে তাকিয়ে ফিসফিস করল। আমি এই মানুষগুলোকে চিনি, কিন্তু কোথা থেকে কেমন যেন অচেনা। অনেক হেসে বলল, কিন্তু চোখে লুকানো রহস্য নিয়ে। ধীরে ধীরে সব মনে পড়বে আপু, আমি পাশে আছি, ভয় পাওয়ার কিছু নেই। পরের দিন সকাল। সাইমা কাপড় পরে ব্যাগ হাতে দাঁড়িয়ে রেডি হয়ে আছে। চোখে কিছুটা হালকা বিরক্তি, মনে আবার আগের রাগের ছোঁয়া। অনেক, আমার ভার্সিটিতে যেতে হবে, দরকার আছে, কাজও আছে। ঠিক আছে আপু, চলুন, আমি আপনাকে নিয়ে যাব। তোমার কোনো দরকার নেই, আমি একাই পারবো। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে স্নেহপূর্ণ দৃষ্টিতে বলল, আপনি একা যেতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি একা থাকতে পারবো না। আপনার পাশে না থাকলে আমি শান্তি পাই না। অনেক, চলে যাও, আমি একা যাব। আপনি একা পারবেন, ঠিক আছে, কিন্তু আমি একা যেতে দিচ্ছি না। আপনার স্বামী পাশে থাকবে। কিছুক্ষণ চুপ থাকার পর সাইমা বাধ্য হয়ে অনেকের সঙ্গে বাইরে বেরোলো। ভার্সিটির পথে রাস্তায় দুজনের মধ্যে স্নেহের ছোট ছোট মুহূর্ত, রাগ আর অভিমান মিশে চলছিল। সাইমা ভার্সিটিতে ঢুকতেই তার চোখ পড়ল বান্ধবী হাসি এদিকে এগিয়ে আসছে। কিরে, কয়দিন আসলি না? ঠিক আছিস তো? সাইমা চোখ মুছে কিছুটা বিব্রত হয়ে ধীরে ধীরে বান্ধবীর পাশে বসলো। আসলে আমার বিয়ে হয়ে গেছে অনেকের সাথে। কি, জুনিয়র অনেকের সাথে? তুই সত্যি? হ্যাঁ, সে জোর করে আমাকে তুলে বিয়ে করেছে। ও আমাকে ভালোবাসে। কি, ভালোবাসে? কখনো কি বলছে তোকে? হ্যাঁ, আমাকে কখনো বলেনি, হঠাৎ তুলে নিয়ে গিয়ে বলল ভালোবাসে, তারপর জোর করে ভয় দেখিয়ে বিয়ে করে নিয়েছে। বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর কি করার, আস্তে আস্তে মানিয়ে নে। সাইমা চোখ কপালে ভাঁজ করে রাগ আর দ্বিধায় মিলনে বলল, কিভাবে মানিয়ে নিব আমি? আমি তো ওকে পছন্দ করি না, আর তাছাড়া আমি ভালোবাসি একজনকে। কি, ভালোবাসিস? কাকে ভালোবাসিস? কখনো তো বলিস না আমাকে। সে অনেক আগের কথা, পরে বলবো কোনো একদিন। তার দুজন ক্লাসে বসে অনেকক্ষণ গল্প করলো। এক অপরের চোখে চোখ রেখে রাগ, দ্বন্দ্ব, অভিমান আর অজানা ভালোবাসার অনুভূতি ভাগাভাগি করলো। বান্ধবীর প্রশ্ন শুনে সাইমা দ্বিধা সব মিলিয়ে সৃষ্টি হলো এক অদ্ভুত উত্তেজনা আর রহস্যের ছোঁয়া। ঠিক আছে, তাহলে শোনো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ততদিন সবটাই মানিয়ে নে। সাইমা শুধু হেসে চুপ করে বসে রইল। মনে মনে ভাবলো, সত্যি সব কিছু এত দ্রুত হয়ে গেছে। তবে একদিন সে বুঝবে কিভাবে নিজের রাগ আর ভালোবাসার মধ্যে ভারসাম্য রাখতে হয়। ক্লাস শেষ হতেই সাইমা আবার অনেকের সঙ্গে পাশেই ফিরে এলো।
ক্লাসের উত্তেজনা, বন্ধুর সঙ্গে গল্প সব মিলিয়ে সে একটু ক্লান্ত। হালকা কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ল। অনেক পাশের চেয়ার থেকে তাকিয়ে হাসলো। তার চোখে স্নেহ আর ভেতরে ধীরে ধীরে সাইমাকে নিয়ন্ত্রণে রাখার ছোট্ট খেলা। বিকেল হয়ে এলো। অনেক হালকা কণ্ঠে ডাকলো, আপু ঘুম থেকে ওঠো, একটু রান্না করা দরকার। রাতে কি খাবো সেটা ঠিক করতে হবে। সাইমা চোখ মুছড়ে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, আমি রান্না পারি না। বিয়ে হয়েছে, এখন তো রান্না শেখা উচিত। স্ত্রী হিসেবে এটা আপনার দায়িত্ব। সাইমা কপাল ভাঁজ করে হাত বাতাসে তুলে কিছুটা ছটফট করলো। আমি সত্যিই পারবো না। অনেক ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। দেখুন আপু, আমি পাশে থাকবো, আমি শিখাবো, আপনাকে সাহায্য করব। সাইমা বাধ্য হয়ে ফোনে ভিডিও দেখে রান্না শেখা শুরু করলো। প্রথমবারে কিছুটা ভুল হলো, কিছুটা বেশি, তবু অনেক হাসি ধরে দেখলো। দেখলেন, সুন্দর হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা আমি একেবারেই করতে পারি না, মনে রাখবে। আমি জানি, তবে একবার চেষ্টা করলেই হবে। আমি পাশে আছি। বিকেলে সেই ছোট্ট রান্না শেখার মুহূর্তে রাগ, দ্বিধা আর বাধ্যতা মিলিয়ে দুজনের মধ্যে হালকা নরম সম্পর্কে জন্মালো। শ্যামা যতই বিরক্ত থাকুক না কেন, অনেকের ধৈর্য আর পাশে থাকার অনুভূতি তাকে ধীরে ধীরে মানতে শুরু করলো। অনেক রান্না শেষ হলে খাবার খেয়ে বলল, বউ, অনেক মজা হয়েছে আজ। শ্যামা হালকা লজ্জে চোখ মেলে তাকালো, কিছু বলল না। অনেক ধীরে এগিয়ে আসলো, হঠাৎ সাইমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। অনেক নামাও আমাকে। না আপু, এখন নামাবো না, একটু আরাম করো। সাইমা চুপ করে থাকলো। চোখে রাগের ছায়া না থাকা দেখে অনেক জানলো সে এখন আর অভিমানে নেই। অনেক আস্তে আস্তে সাইমার ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে লাগলো। সাইমা আর কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। দেখেছি তুমি রাগ করছো না, তাহলে আরো আদর করা যাক। অনেক এবার তার সারা মুখে, গলায়, বুকে আস্তে আস্তে কিস করতে লাগলো। সাইমা প্রথমে হালকা হোঁচট খেলেও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। চোখে রাগ না থাকলেও অন্তরে অদ্ভুত উত্তেজনা আর উত্তেজনার মিলন ঘটল। দেখছো বউ, একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়। আমি চাই তোমার প্রতিটি মুহূর্ত খুশিতে কাটুক। সাইমা চুপচাপ থাকলো, কেবল চোখের কোণে হালকা আর্দ্রতা। মনে মনে ভাবলো হয়তো এই মানুষ পাশে থাকলে রাগ কিছুটা কমে যায়। বিকেলের এই ছোট্ট সময়, রান্নার আনন্দের পরের মুহূর্তে স্নেহের স্পর্শ আর চুপচাপ মেনে নেওয়ার, সব মিলিয়ে দুজনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। অনেক বুঝলো ধৈর্য আর আস্তে আস্তে আদর করলে সাইমা তার পাশে স্বাচ্ছন্দ্যে অনুভব করতে শুরু করেছে। রাতটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় ভরে গেছে। ঘরের বাতাসে এখনও অনেকের উপস্থিতি লেগে আছে, সেই উষ্ণ ছোঁয়া, সেই মায়াময় গন্ধ, সব যেন সাইমার বুকের ভেতর গলে আছে নরম কুয়াশার মতো। অনেক এখন তার পাশে শান্ত হয়ে ঘুমিয়ে আছে, মুখে হাসির মতো একটা প্রশান্ত ছায়া। সাইমা তাকিয়ে থাকে তার মুখের দিকে, কত শান্ত, কত নিশ্চিন্ত। মনে হয় অনেক যেন জানে না এই মুহূর্তে তার জন্য কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমা ধীরে ধীরে বিছানায় সোজা হয়ে বসে। বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে যায়। নিজের ঠোঁটে হাত রাখে, তারপর নিঃশব্দে বলে ফেলে, আজ আমি ওকে বারণ করতে পারলাম না কেন? এক মুহূর্তের জন্য মনে হয় তার বুকের ভেতরে কেউ একটা উত্তর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। চোখ নামিয়ে তাকাই অনেকের দিকে। তাহলে কি আমি অনেকে মেনে নিতে শুরু করেছি? নিজেকেই প্রশ্ন করে, অথচ উত্তরটা মনে হয় ভেতরে লুকিয়ে আছে। কারণ চোখের কোনো রাগ নেই, বরং এক অচেনা কোমলতা খেলে যায়। মুহূর্তের ভেতরেই আরেকটা চিন্তা মাথায় আসে, মুখটা একটু গম্ভীর হয়ে যায়। না, আমি তো অন্য কাউকে ভালোবাসি। তার কি হবে? আমি কেমন মানুষ আমি নিজেও বুঝতে পারছি না। চোখের কোণে অজান্তে জল এসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজেকে বোঝায়। অনেক তো আমার স্বামী, স্বামীকে ভালোবাসা তো স্ত্রীর কর্তব্য, তাই না? একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার অনেকের দিকে তাকাই সাইমা। তার মুখের কোণে নিঃশব্দে হাসির রেখা, যেন কোনো নিশ্চয়তার প্রতিশ্রুতি দেয়। সাইমা হাত বাড়িয়ে
অনেকের কপালে আলতো করে চুল সরিয়ে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি জানো না অনিক, তুমি আমার জীবনে এমন এক জায়গায় এসে গেছো যেটা আমি নিজেও ভাবিনি। ঘরের বাতি নিভে আসে, বাইরে হালকা চাঁদের আলো দুজনের মুখে পড়ে। সাইমা অনেকের পাশে নিঃশব্দে শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম আসে না। তার ভেতরে শুরু হয় এক নীরব লড়াই, ভালোবাসা আর অতীতের মধ্যে, কর্তব্য আর অনুভূতির মধ্যে। সকালের আলো হালকা হয়ে ধীরে ধীরে ঘরে ঢুকছে। অনেক চোখ মেলে তাকায়, আর সেই দিন রাতে যে সমস্ত মুহূর্তগুলো কেটেছে তার স্মৃতি ভেসে ওঠে চোখে। ঘুমে আধো খোলা অবস্থায় সে দেখল শ্যামা তার বুকের পাশে শান্ত হয়ে শুয়ে আছে, হাতে নিজের চাদর ধরে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। অনেক মুচকি হাসলো, ধীরে ধীরে হাত বাড়িয়ে সাইমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ আপনি আমাকে জড়িয়ে ধরলেন? সাইমা হালকা চোখ মুছে ঘুম থেকে কিছুটা উঠতে ফিসফিস করে বলল, ঘুমের মধ্যে কখন চলে এসেছি বুঝতেই পারিনি আমি। অনেক ধীরে ঘনিষ্ঠভাবে হাসলো, চোখে চেনা ছলছল লুকানো আনন্দ। আমার তো মনে হচ্ছে আপনি জেগে থাকতেই আমাকে জড়িয়ে ধরেছেন। শ্যামা হঠাৎ লজ্জা পেয়ে হাত দিয়ে চাদর আঁকড়ে টেনে ওয়াশরুমের দিকে চলে গেল। অনেক বসে থাকলো বিছানার পাশে, ছোট্ট একটি হাসি মুখে ধরে রাখলো। সে বুঝতে পারল শ্যামা ইচ্ছে করে নিজের মতো করে তাকে জড়িয়ে ধরেছিল। ভেতরে সেই ছোট্ট খেলা, রাগার লজ্জার মধ্যে পিশাচের মতো আনন্দও ছিল। অনেক নিজের মনে মুচকি হেসে বলল, আমার বউ এত দিন ধরে মনে মনে আমার কাছে এসেছে, আর আমি বুঝতে পারিনি। এবার থেকে আরও সাবধানে সব খেলাটা উপভোগ করতে হবে। শ্যামা গোসল করে ফ্রেশ হয়ে বের হলো। চোখে এখনও একটু রেশ, কিন্তু মন শান্ত। অনেক লিভিং রুমে বসে থাকলো, শ্যামার দিকে তাকিয়ে মুচকি হেসে জড়িয়ে ধরে বলল, ওহ জান, তোমাকে সত্যি সুন্দর লাগছে আজ। মনে হচ্ছে আবারও আদর করতে হবে। ছাড়ো অনেক, অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। না জান, আজ খাবার অর্ডার করে দেব। এখন তোমাকে আদর করি। আর কোনো কথা নয়। অনেক হাত বাড়িয়ে সাইমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। অনেক আস্তে আস্তে সাইমার ঠোঁট রেখে কিস করতে লাগলো। সাইমা প্রথমে হালকা কাঁপলো, তারপর কিছু বলল না, চুপচাপ মেনে নিল। দেখো জান, তোমার রাগ কমেছে, এবার পুরো আদর করি। ধীরে ধীরে অনেক সাইমার গলায়, মুখে এবং পুরো শরীরে কিস করতে লাগলো। সাইমা কিছু বলল না, চুপচাপ শুয়ে থেকে অনুভব করলো তার ভিতরে অদ্ভুত উত্তেজনা। দেখছো জান, আমি শুধু আমার বউকে আদর করি, বাইরের কেউ নয়। তো হয়েছে, আমি মানছি ধীরে ধীরে। সেই সকালটা দীর্ঘ হয়ে গেল। রাগী সাইমা ধীরে ধীরে অনেকের আদরের ছোঁয়ায় অভ্যস্ত হতে লাগলো। আর অনেক ধীরে ধীরে বুঝলো ধৈর্য আর আস্তে আস্তে আদর করলেই সে সাইমার মন জিততে পারবে। সাইমা গোসল করে বের হলো, বাথরুমে দরজা খোলা রেখে। আর মাত্রই বের হওয়ার মুহূর্তেই ফোনের রিংটন শুনতে পেল। একবার, দুইবার, তারপর তৃতীয়বারের মতো রিং কেটে গেল। সাইমা কিছুটা হালকা বিরক্তি প্রকাশ করলো। হাতে ফোন ধরল না, কিন্তু চোখে পড়ল ফোনটা আবারও বাজছে। অনিকের মা ফোন করেছেন। সাইমা সামান্য দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, অনিকের ফোন তুমি ধরছো? তুমি কে মা? আমি অনিকের স্ত্রী। ফোনের ওপর পাশ থেকে কিছুটা চাঞ্চল্য ভেসে এলো। অনিক বিয়ে করলো কবে? এই তো আন্টি, কিছুদিন হয়েছে। তাহলে তুমি অনিককে সঙ্গে নিয়ে বাড়িতে আসো, আমি দেখতে চাই আমার ছেলে কাকে বিয়ে করলো। ঠিক আছে, আমি অনিককে নিয়ে চলে আসব। ফোন কেটে শ্যামা কিছুক্ষণ নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়ে রইল। নিজের কণ্ঠকে মনে পড়ল। এই কণ্ঠ আমার এত চেনা লাগে। শ্যামার চোখ বড় হয়ে গেল। মনে 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 হলো এই কণ্ঠ, এই ভঙ্গি যেন কোথাও তার আগে শোনা। ভেতরের অজানা কোনো স্মৃতি হঠাৎ জেগে উঠল। আমি কি ওনাকে কোনোভাবে চিনি? সেই মুহূর্তে শ্যামার হৃদয়ে এক অদ্ভুত ঘোলা অনুভূতি জেগে উঠল। রহস্য, অচেনা, পরিচিত এবং উত্তেজনা সব মিলে ভেতরে এক অদ্ভুত কুয়াশা। শ্যামা নিজের চুলে হাত বুলিয়ে মনে বলল, এই কণ্ঠের রহস্য ধরতে হলে আমাকে অনিকের বাড়িতে যেতে হবে।
অনেক বাথরুম থেকে বের হয়ে আবার বাথরুমে ঢুকতেই সাইমা লুকিয়ে না রেখে সরাসরি বলল, তোমার মা ফোন করেছিল, আমাকে নিয়ে তোমাদের বাড়িতে যেতে বলেছে। অনেক চোখ বড় করে তাকালো, মুখে হালকা বিস্ময় মিশ্রিত হাসি ফুটল। কি, তুমি কি মাকে বলে দিয়েছো যে আমি তোমাকে বিয়ে করেছি? হ্যাঁ, বলে দিয়েছি। অনেক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার পাশে এসে বলল, কেন? তুমি কেন বলে দিলে? তুমি কি চাইছিলে লুকিয়ে রাখতে নাকি? তুমি কি কিছু লুকাচ্ছ? না না, লুকাবো না। কিন্তু সাইমার মুখের অভিব্যক্তি আর চোখে জেগে থাকা কৌতূহল অনেকের মনে কিছু খুনসুটি ধরিয়ে দেয়। অনেক ধীরে ধীরে এগিয়ে গেল, সাইমার কোমর জড়িয়ে ধরল, চোখে একটা মিষ্টি দুষ্টামি ভেসে উঠল। ঠিক আছে, তুমি রাগ করছো তাই না? তাহলে আমি তোমার মোড চেঞ্জ করে দেব। অনেক হঠাৎ সাইমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা চমকে উঠল, একটু পিছু হটার চেষ্টা করলো, কিন্তু অনেক ছাড়ল না। দেখো জান, আমি শুধু তোমাকে আদর করি। তোমার রাগ বিরক্তি সবই আমার কাছে মধুর। ধীরে ধীরে অনেক সাইমার গলায় ঠোঁটে হাতের ভিতর দিয়ে কিশোরী উত্তেজনা মতো আদর করতে লাগলো। সাইমা কিছু বলল না, চুপচাপ চোখে রহস্য আর হৃদয়ে কৌতূহল নিয়ে মেনে নিল। সাইমার মনে হলো ও অনেক, তুমি কি সত্যি কিছু লুকাচ্ছ নাকি? সেই মুহূর্তে সাইমার ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি জেগে উঠল। রাগ, কৌতূহল, রহস্য আর আকর্ষণ সব মিলে এক নতুন অনুভূতি শুরু। রাত হয়েছে। সাইমা সোফায় বসে একটু ভাবলো আর হালকা রাগের সঙ্গে অনেককে প্রশ্ন করলো, আমাকে তোমাদের বাড়িতে কবে নেবে? অনেক হঠাৎ এগিয়ে এসে সাইমার কোমর জড়িয়ে ধরল, চোখে দুষ্টামি হাসি মিশ্রিত। কি ব্যাপারে? এতদিন তো আমাকে মানতেই চাচ্ছিলে না, এখন আবার আমার বাড়ি যেতে চাইছো, কারণ কি? বিয়ে হয়েছে, মানতেই হবে। আমি যেতে চাই তোমাদের বাড়িতে। বেশ। কিন্তু সাইমা কিছু বলার আগেই অনেক ধীরে ধীরে তার ঠোঁটে ঠোঁট চাপিয়ে দিল। সাইমা চমকে উঠল, চোখে বিস্ময় আর শরীরে হালকা কাঁপন। অনেক কথা হয়েছে আজ, এবার শুধু আদর হবে। এবার অনেক আবার তার ঠোঁটের সাথে সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। সাইমা হালকা চেঁচিয়ে চেষ্টা করলো পিছু হটতে, কিন্তু অনেক ছাড়ল না। দেখো জান, আমি শুধু আমার বউকে আদর করি। ধীরে ধীরে অনেক সাইমার বুকে চুমু দিয়ে আদরে খেলায় মগ্ন হলো। সাইমা প্রথমে লজ্জা পেয়ে কিছু বলল না, তবে চোখে অজানা উত্তেজনা ভেসে উঠল। ও, আমি তো রাগ করেছিলাম, কিন্তু তার আদর আমার ভেতরে অদ্ভুত লাগছে। আমি কি ধীরে ধীরে মানতে শুরু করছি? সে রাতটা ছিল রোমান্টিক, রহস্যময় আর অনেকের আদরের ছোঁয়ায় ভরা। সাইমার মনে যেন অচেনা অনুভূতিতে জড়িয়ে গেল। রাতটি সাইমা সোফায় বসে ফোনে কিছুটা মন খারাপ নিয়ে সময় কাটাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। কলের নাম দেখে বোঝা গেল মা। সাইমা কিছুটা বিরক্তি প্রকাশ করলো, কিন্তু ফোন রিসিভ করলো। তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে না? তোমার মতো মায়ের কথা আমি মনে রাখতে চাই না। আমার শুধু বাবা আছে, আর কেউ নেই। ফোনের ওপাশে শোনা গেল মায়ের কণ্ঠ ব্যথা। সাইমার একটা ক্ষত, যেটা বছরগুলোর মধ্যে লুকিয়েছিল, হঠাৎ উঠে এসে। তুই কি আমাকে ক্ষমা করবি না মা? সেই একটা ভুলের জন্য এতগুলো বছর তুই আমার সাথে কথা বলিস না। হঠাৎ উঠে এসেছে। সাইমা চুপ থাকার মধ্যে তার রাগ, বিষাদ আর অভিমান মিশে ধীরে ধীরে হাহাকার হয়ে উঠল। তোমার ওই একটা ভুল আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ফোনে দুজনের মধ্যে আবেগের ঝড় বয়ে গেল। সাইমা যেন অতীতের ক্ষত এবং মা বাবার সঙ্গে সম্পর্কের অদ্ভুত দ্বন্দ্বের মুখোমুখি হয়ে পড়ল। একদিকে রাগ, অন্যদিকে একাকিত্ব, সব মিলিয়ে ভেতর এক অদ্ভুত তুমুল ঝড়। সাইমার চোখে জল মিশে গেল, কিন্তু মুখে কোনো কম্পন বা কেঁদে ফেলার চেষ্টাও নেই। শুধু হৃদয়ের ভেতর অদৃশ্য ক্ষতগুলোকে চিনছে। এমনকি নিজের স্বামী অনেকের আদরও সেদিনের ক্ষতগুলোকে মুছে দিতে পারল না। সাইমা জানে, রহস্য, অভিমান আর অমীমাংসিত অতীত তাকে সবসময় টেনে আনবে। আর এই ফোন সেই চেনা ভয়, কষ্ট আর রহস্যের নতুন দ্বার খুলে দিয়েছে। 1 মাস কেটে গেল। অবশেষে সাইমা ও অনেকের পরীক্ষা শেষ হলো।
এখন আর রাগারেগি নেই, বরং সাইমার চোখে নরম আবেগ ফুটে উঠেছে। সাইমা হালকা লজ্জা মিশ্রিত হাসি নিয়ে অনেকের দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে অনেককে জড়িয়ে ধরে বলল। অনেক, তুমি না আমাকে বলেছিলে পরীক্ষার পর তোমাদের বাড়িতে নিয়ে যাবে? অনেকে হালকা হাসি দিয়ে সাইমার মাথায় হাত বুলিয়ে বলল। হ্যাঁ তো জান, আমি তো নিয়ে যাবই। ঠিক আছে, তাহলে কালকেই চলো আমরা যাই। অনেক একটু কাছ থেকে এগিয়ে এসে সাইমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। সাইমা প্রথমে হেলাফেলা করলো, তারপর নিজেই ধীরে ধীরে অনেকের দিকে ঝুঁকে গেল। সেই মুহূর্তটা ছিল আবেগে ভরা, রাগের জায়গায় ভালোবাসা, দ্বিধার জায়গায় সাহস, সব মিলে একটি নতুন ধারা। তার দুজনের মধ্যে হারিয়ে গেল। বাতাসে যেন শুধু তাদের দমের শব্দ, হৃদয় স্পন্দন আর নরম চুমুর ধ্বনি ভেসে উঠল। দেখো জান, এতদিন পরীক্ষা আর অন্য সবের ভিড়ে আমি তোমার কাছে আসতে পারিনি। এখন সময় আমাদের। সাইমা ধীরে ধীরে অনেকের গলায় হাত বুলিয়ে আদর করতে লাগলো, আর অনেকেও শুধু জড়িয়ে রাখলো। কখনো কোনো কথা বলল না। নিঃশব্দে তাদের ভালোবাসার রোমাঞ্চ এবং ভিতরে আবেগ একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। সাইমার চোখে চুপচাপ হাসি, ঠোঁটের কোণে স্বল্প লাজ, সব নিয়ে এক রহস্যময় সৌন্দর্য। অনেকের হৃদয়েও এক নতুন আনন্দে ভরে উঠল। সকালে রোদ উঠেছে। সাইমার রান্নাঘরে ব্যস্ত। পরোটার ধোয়া আর তেলের গন্ধ ছড়াচ্ছে। ছোট ছোট কষানো ভাজা সব কিছু ঠিকঠাক হচ্ছে। অনেক গোসল শেষে বের হলো। সাইমাকে এক ঝলক দেখে সে খুশিতে মুচকি হাসলো। ধীরে ধীরে এগিয়ে এসে সাইমাকে জড়িয়ে ধরলো। জান, 1 মাসে তুমি অনেক ভালো রান্না শিখে গেছো। আজ দেখছি সত্যি তোমার রান্না অনেক টেস্ট। হ্যাঁ, তোমার জন্যই তো শিখতে হলো। অনেকের চোখে সেই খুশির ঝিলিক। তার বউকে এভাবে রান্না করতে দেখে হৃদয় আনন্দে ফেটে যাচ্ছে। খাবার শেষে তারা দ্রুত রেডি হলো। সাইমা পরেছে সুন্দর শাড়ি, চুলে হালকা গহনা, চোখে কৌতূহল আর রোমাঞ্চের মিশ্রণ। চল এখন তোমাদের গ্রামের উদ্দেশ্যে যাই। ঠিক আছে জান, এই যাত্রা আমাদের নতুন শুরু। তারা বাসের দিকে এগিয়ে গেল। সাইমা জানে গ্রামের পথে নতুন অভিজ্ঞতা, নতুন মজার মুহূর্তে এবং নতুন রহস্যের অপেক্ষা করছে। আর অনেক, সে শুধু ভাবছে তার বউ সাথে থাকলে কোনো যাত্রাই একঘেয়ে হবে না। সকাল থেকে গ্রামের হাওয়া যেন অন্যরকম লাগছে। শহরের কোলাহল ছেড়ে গ্রামের নির্জন রাস্তা ধরে হাঁটছে অনিক আর সাইমা। চারদিকে শিউলি ফুলের গন্ধ, মাঠে বাতাসে দোল খাচ্ছে ধানের গাছ। সাইমার চোখে কৌতূহল, প্রথমবার সে অনিকের গ্রামে এসেছে। বাসে এসে নামতেই দূরে অনেকের পুরাতন একতলা বাড়িটা দেখা গেল। লালচে টালির ছাদ, বারান্দায় ঝুলছে পাকা লাউ, উঠানে টকবগে হাঁস মুরগি। এই যে পৌঁছে গেছে আমার রাজ্যে। তোমাদের গ্রামটা কত সুন্দর, অনেক শান্ত আর পরিচ্ছন্ন। তার যখন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো, তখন এক মহিলা বারান্দায় দাঁড়িয়েছিলেন। পরিপাটি শাড়ি পরা, চোখে বয়সের রেখা, কিন্তু মুখে একরাশ মমতা। তিনি অনেকের মা। সাইমা চোখ মেলে তাকিয়ে স্নিগ্ধ হয়ে গেল। সাইমা চোখ মেলে তাকিয়ে স্থির হয়ে গেল। তার বুক ধরফর করতে শুরু করলো। সেই চোখ, সেই মুখ অচেনা হয়েও কত পরিচিত লাগছে। হঠাৎ সাইমা যেন নিজের অজান্তেই দৌড়ে গেল। ফুপু, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি, বাবা তোমাকে পাগলের মতো খুঁজেছি ফুপু। অনেক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার মা অবাক হয়ে বললেন, কে তুমি মা? তোমাকে তো চিনতে পারছি না। কোথাও তোমাকে পাইনি। তুমি আমাকে চিনতে পারছো না ফুপু? আমি সাইমা, তোমার ভাইয়া হুমায়ুন সাহেবের মেয়ে। মুহূর্তে অনেকের মায়ের মুখের রং পাল্টে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখে জল এসে গেছে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, সায়মা, সায়মা শোনা, তুই তুই আমার ভাইয়ের মেয়ে? আল্লাহ, আমি এত বছর ধরে তোমাদের খবর জানতেও পারিনি। তিনি কাঁদতে কাঁদতে সাইমাকে বুকের ভেতর জড়িয়ে ধরলেন। তোমার বাবার সাথে এক ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সোনামণি। আমি দূরে চলে যাই আর ফিরে তাকাইনি, কিন্তু আমি জানতাম না তোমরা এখনো খুঁজছো আমাকে। ফুফু, আমরা হার মানিনি। আমি ছোটবেলা থেকেই ভাবতাম কোথাও না কোথাও তুমি আছো। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি মা পেয়েছি। বিকেলে সূর্যটা তখন পশ্চিমে হেলে পড়েছে। আকাশে রঙিন মেঘ, হালকা হাওয়া বইছে উঠোন জুড়ে।
অনেকের মা রান্নাঘরে ব্যস্ত, আর উঠোনের কোণে বসে আছে অনেক আর সাইমা। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। সাইমার মুখে মৃদু হাসি, কিন্তু চোখের গভীরে হাজারো প্রশ্ন। এত বছরের হারানো সম্পর্ক, এতগুলো না বলা কথা, এত রহস্য, আজ সব কিছু এক এক করে ভেসে উঠছে মনে। অনেক একটা কথা জিজ্ঞেস করব। হুম, জিজ্ঞেস করো জান। তুমি আমাকে যখন তুলে নিয়ে বিয়ে করলে তখন কি জানতে আমি কে? আমি তোমার মামাতো বোন। প্রশ্নটা শুনে অনেকের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার চোখে একরাশ ক্লান্তি, কষ্ট আর দীর্ঘশ্বাস জমে উঠল। হ্যাঁ জানতাম সাইমা, আমি তোমাকে জেনে শুনেই বিয়ে করেছি। মানে তুমি জানতে যে আমি? হ্যাঁ, ছোটবেলায় তোমার আর আমার বিয়ে ঠিক ছিল, মনে আছে? তখন আমরা দুজনই ছোট, কিন্তু আমার বাবা মা ঠিক করেছিলেন আমার বিয়ে হবে আমার মামার মেয়ের সাথে, মানে তোমার সাথে। কি বলছো তুমি? তাহলে তোমার মা সেই বিয়েটা চায়নি। সে চেয়েছিল তোমার বিয়ে তার ভাইয়ের ছেলের সাথে দিতে। এজন্য আমার বাবাকে মিথ্যা চুরির অপবাদ দেয়। বলেছিল টাকা হারিয়েছে, আর দোষ চাপালো আমার বাবার ঘাড়ে। অনেকের চোখে রাগ আর ব্যথা একসাথে ঝলসে উঠল। সেদিন সবাই আমার বাবাকে চোর বলে ডেকেছিল। কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি জানতাম আমার বাবা নির্দোষ। সে কষ্টে ভেঙে পড়ে আর নিজের সম্মান বাঁচাতে এই গ্রামে চলে আসে। তারপর থেকে আমরা আর কাউকে খুঁজিনি, কেউ আমাদের খুঁজেও পাইনি। অনেক, তুমি এসব আমাকে আগে বললে না কেন? কারণ আমি জানতাম বললে তুমি হয়তো আমাকে মেনে নিতে না। তুমি ভাবতে আমি চোরের ছেলে, তুমি হয়তো আমার থেকে দূরে চলে যেতে। তাই আমি না জানিয়ে জোর করে তোমাকে বিয়ে করেছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাইনি সাইমা। তুমি আমার শৈশবের ভালোবাসা, যাকে একদিন হারিয়ে ফেলেছিলাম। আবার ভাগ্য আমাকে তোমার কাছেই ফিরিয়ে এনেছে। সাইমা নীরবে তাকিয়েছে অনিকের চোখে। সেখানে শুধু ভালোবাসা নয়, আছে অপরাধ বোধ আর কষ্ট। সাইমা আস্তে করে তার হাত ধরে বলল, আমি বোকা অনেক, আমি কখনো তোমাকে চোরের ছেলে ভাবতাম না। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি জানো আমি আর বাবা সেই দিনই জানতে পেরেছিলাম ফুপা নির্দোষ ছিল। আমার মাই ছিল ষড়যন্ত্রের মূলে। বাবা তোমাদের পাগলের মতো খুঁজেছিল, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি জানো অনিক, আমি আজ পর্যন্ত আমার মায়ের সাথে কথা বলি না, কারণ আমি সেই বিশ্বাসঘাতককে ভুলতে পারি না। এক মুহূর্তেই দুজনের চোখে জল ভরে গেল। চারপাশের বাতাস যেন থেমে গেল। অনেক আস্তে করে সাইমাকে বুকের ভেতর টেনে নিল। সব ভুলে যাই জান, অতীত আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু সেই অতীতই তো আমাদের একসাথে এনেছে। আমি শুধু চাই এখন থেকে প্রতিটা সকাল তোমাকে পাশে নিয়েই শুরু হোক। আমিও তাই চাই অনেক। হয়তো আল্লাহ চেয়েছেন হারানো দুটো পরিবার এক হোক ভালোবাসার মাধ্যমে। দুজন একে অপরের কাঁধে মাথা রাখল। চারপাশে গ্রামের হাওয়া বয়ে গেল, যেন পুরো কষ্টের ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে দূরে কোথাও। সোনা, তোরা হাত মুখ ধুয়ে নে আগে। কত দূর থেকে আসছিস? ক্লান্ত হয়ে গেছিস নিশ্চয়, তারপর খেতে বসবি। শ্যামা চুপ করে তাকিয়ে রইল অনেকের মায়ের মুখের দিকে। সেই পরিচিত চোখের কোণে, সেই গলা সুর, সব কিছু যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে শৈশব। সে ফুপির কাছে তার চোখের কোণ ভিজে উঠল। আমি নিজের হাতে খেতে পারবো না ফুপি, তুমি খাইয়ে দিও ছোটবেলার মতো, প্লিজ ফুপি। কথা শেষ হতেই অনেকের মায়ের চোখের জল ভেসে উঠল। তিনি এগিয়ে এসে সাইমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আচ্ছা সোনা, আমার সোনা মেয়েটা আজও ছোট্টই রয়ে গেছে। তুই হাত মুখ ধুয়ে আয় আগে, আমি তোকে খাইয়ে দেবো। অনেক পাশে দাঁড়িয়ে সব দেখছে। তার মুখে এক মিষ্টি হাসি, কিন্তু চোখে আনন্দের ঝিলিক। তাহলে আমাকেও খাইয়ে দিতে হবে মা, আমি কিন্তু একা খেতে পারবো না। তুই এখনো সেই ছোট্ট হয়ে আসিস রে। আচ্ছা, আগে তোরা দুজনেই ফ্রেশ হয়ে আয়, তারপর দেখি কাকে আগে খাওয়াবো। সাইমা হেসে ফেলল। অনেকদিন পর এমন শান্ত হাসি ফুটল তার মুখে। অনেক মজা করে তার দিকে তাকিয়ে বলল, দেখো জান,
আমার জন্য একটু আলাদা আদর চাই কিন্তু। আচ্ছা, তুমি তোমার মায়ের আদর পাও, আমি পাই ফুপিরটা। দুজনেই সমান থাকবো, ঠিক আছে? তোমার সাথে সমান হওয়া যায় নাকি? তুমি তো সব সময় জিতে যাও জান। হালকা খুনসুটি হাসি ঠাট্টার মধ্যে যেন বাড়িটার দেওয়ালগুলো আবার জীবন্ত হয়ে উঠল। শ্যামা ধীরে ধীরে ভেতরে গেল, হাত মুখ ধুলো। তারপর ফুপির পাশে মেঝেতে পাটের চাটাই পেতে বসে পড়ল। অনেকের মা হাত দিয়ে ভাত মাখতে লাগলেন। তার হাতের নরম ছোঁয়ায় যেন ফিরে এলো শৈশবে সেই দিনগুলো। খা সোনা, কেমন লাগে বল? একদম ছোটবেলার মতো ফুপি, ঠিক সেই রকম। মা আমি এখনো দাঁড়িয়ে আছি, আমাকে তো কেউ খাওয়াচ্ছে না। আচ্ছা আচ্ছা, আয় বাবু, তোর মুখেও দিচ্ছি, এই নে, এখন তুইও খা। তুই তো এখনো আমার ছোট্ট অনিক। অনেক মুখে ভাত তুলে খায়। শ্যামা পাশে বসে হেসে দেয়। মধ্যটা যেন এক অসমাপ্ত সম্পর্কের পরিণতি। হারানো ফুপি ফিরে পেয়েছে সাইমা, আর অনেক ফিরে পেয়েছে। দুই দিকে ভালোবাসা একসাথে। রুমে ঢুকে সাইমা যেন নিজেকে আর সামলাতে পারল না। চোখের পানি গড়িয়ে গাল বেয়ে নামছে, বুকটা কেমন ভারী হয়ে আসছে। অনেক দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে, ওর চোখে একরাশ অপরাধবোধ, ভয়, ভালোবাসা আর এক অসমাপ্ত সম্পর্কের টান। সাইমা পা বাড়িয়ে অনেকের কাছে এসে হঠাৎ জড়িয়ে ধরল ওকে। অনেকের কাছ তার গলা কাঁপছে, চোখে ভরা কান্না। জান, তুমি কেন বলনি তুমি সেই অনেক? তুমি জানো আজও আমি তোমাকে কত ভালোবাসি? তুমি জানো না, তোমার কথা মনে হলেই আমার বুকটা ফাঁকা হয়ে যায়। তোমার অভিমানগুলো যেন আমার শ্বাস হয়ে বেঁচে আছে অনেক। অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ওর বুকের ভেতরটা কেমন হালকা হয়ে আসে, তবু ভয়টা থেকে যায়, যদি আবার হারাই এই মেয়েটাকে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে মেনে নেবে না সাইমা। তুমি জানলে হয়তো ভাববে আমি চোরের ছেলে, একটা মিথ্যা পরিবারের সন্তান। তাই কিছু বলিনি, শুধু দূর থেকে তোমায় ভালোবেসেছি, ঠিক যেমন ছোটবেলায় করতাম। শ্যামা চোখ আরও ভিজে যায়। সে হঠাৎ অনেকের মুখ দুটো হাতে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখে। কিছুটা সময় যেন থেমে যায় ওদের। নিঃশ্বাস, হৃদয়ের ধাক্কা, সব কিছু গলে মিশে যায় একে অপরের। তুমি আমাকে ভুল বুঝেছো সোনা। তুমি যদি আগেই বলে দিতে, তাহলে আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করতাম না। আমি তোমাকে কত রাগ করেছি, গালাগালি করেছি, অপমান করেছি। এখন ভাবলেই বুকটা ফেটে যাচ্ছে। আমি কি আমার নিজের জানকে কষ্ট দিয়েছি? আমি সেসব কথা মনে রাখিনি সোনা। আমি শুধু অপেক্ষা করেছি তুমি কবে নতুন করে আমাকে ভালোবাসবে। আমি তো তোমারই ছিলাম সব সময়। শ্যামা অনেকের বুকের ভেতর মুখ গুজে দেয়। ওর আঙ্গুলগুলো কাঁপছে, তবু ওর কণ্ঠে এক অদ্ভুত শান্তি। আমি তোমায় হারাতে চাই না অনেক। ছোটবেলায় সেই ফুপির ছেলে, সেই বন্ধুটি, সেই ভালোবাসা, সব কিছু তুমি। এখন থেকে আমি তোমার পাশে থাকবো, সব অপবাদ, সব দূরত্ব ভুলে গিয়ে। অনেক ওর কপালে চুমু খায়, গলে নরম স্বরে বলে, আর কাঁদবে না সোনা, এখন থেকে প্রতিদিন আমি তোমার চোখের পানি মুছে দিব। তুমি শুধু আমার পাশে থাকবে, আমি তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসবো। বাইরে তখন বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। জানালার ধারে বাতাসে ওদের চুল উঠছে। ঘর জুড়ে ভাসছে মাটির গন্ধ আর ভালোবাসার ভারী নিঃশ্বাস। দুজনে নিঃশব্দে আলিঙ্গনে যেন মিশে গেছে সব ভুল বোঝাবুঝি, সব হারানোর সময়। এই রাতটা ছিল তাদের জীবনের এক নতুন শুরু। অনেকের হারানো অতীত আর সাইমার ভাঙা অভিমান, দুজনেই ভালোবাসায় এক হয়ে গেল নিঃশব্দে। বিকেলের নরম আলোয় ঘরটা কেমন শান্ত। জানালার পাশে দাঁড়িয়ে সাইমা দূরের দিকে তাকিয়েছিল। মনটা আজ কেমন অদ্ভুত ভালো লাগে ভরে আছে। চোখের কোণে এক ফোঁটা জল, কিন্তু তা দুঃখে নয়, এ যেন শান্তির পূর্ণ মিলনের অশ্রু। অনেক দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, কি রে, কি এমন ভাবছো? চোখে জল কেন আবার? সাইমা মুখ ফিরিয়ে তাকালো, ঠোঁটে একটুখানি হাসি। জান, আমি এখন সম্পূর্ণ হয়ে গেছি। এতদিন যেটা অসম্পূর্ণ ছিল, আজ সেটাই পূর্ণ করতে চাই। মানে আজ আমি আমার বাবাকে কল করব। অনেক একটু অবাক হয়ে গেল, কিন্তু আজ ওর চোখে অন্যরকম দীপ্তি। সাইমা মোবাইলটা হাতে নিল, গভীর শ্বাস নিয়ে কল দিল। বাবা লেখা কন্ট্যাক্টে। ওপাশের
কয়েক সেকেন্ড পর হুমায়ুন সাহেবের কণ্ঠ ভেসে এলো, সে আগের মতোই শান্ত স্নেহ ভরা। হ্যালো মা। সাইমা, অনেকদিন পর তুই কল করলি রে মা। কেমন আছিস? ভালো আছি বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি রে মা? সারপ্রাইজ মানে কি আগে তো বল। অনেক তোকে ভালো রাখছে তো? বাবা, অনেক আমাকে খুব ভালো রেখেছে। আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। উপাসে বাবার হাসি শোনা গেল, কিন্তু তার মধ্যে একটুখানি কৌতূহল মেশানো। এত খুশির কারণ কি রে মা? কিছু তো বল। বাবা, আমি তোমাকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু এখানে চলে আসো। সব কিছু নিজের চোখে দেখলে সারপ্রাইজটা বুঝতে পারবে। মাকে সাথে নিয়ে এসো। ঠিক আছে মা, তবে একটা কথা বলতো, তুই আজ এতদিন পর তোর মায়ের কথা বলছিস কেন? ওকে নিয়ে এতদিন কেমন রাগ করেছিলি? দরকার আছে বাবা, আজ মাকেও সাথে করে আনো। আমি চাই না আর কোনো ভুল বোঝাবুঝি থেকে যাক আমাদের মাঝে। আমি চাই সবাই একসাথে হোক আগের মতো। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর হুমায়ুন সাহেবের কণ্ঠ ভারী হয়ে এলো। তুই অনেক বড় হয়েছিস মা, এমন কথা আজ প্রথমবার তোর মুখে শুনলাম। আচ্ছা ঠিক আছে, ঠিকানা পাঠিয়ে দে, আমি আর তোর মা দুইজনই আসছি। সাইমা চোখের পানি মুছে বলল। অপেক্ষায় থাকবো বাবা, আজ একটা হারানো গল্পের নতুন শুরু হবে। কল কেটে গেল। সাইমা ফোনটা বুকের কাছে ধরে রাখলো, মুখে শান্ত এক হাসি। অনেক এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো, নরম কণ্ঠে বলল। এখন বুঝছো তো, ভালোবাসা কখনো হারায় না, শুধু সময় লাগে আবার ফিরে আসতে। সাইমা মাথা হেলিয়ে ওর বুকে মুখ গুজল। তুমি ঠিকই বলেছিলে জান, এখন থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। না রাগ, না অভিমান, না ভুল বোঝাবুঝি। বাইরে তখন সূর্য অস্ত যাচ্ছে, বাতাসে ভেসে আসছে সন্ধ্যার আজানের ধ্বনি। ভেতরে দুজনের চোখে ফুটে উঠেছে আলো। একটা নতুন সকাল অপেক্ষা করছে তাদের জন্য, যেখানে পুনর্মিলনের গল্পটা সত্যি হয়, যেখানে পুনর্মিলনের গল্পটা সত্যি হবে। গ্রামের আকাশটা আজকাল কেমন অদ্ভুত শান্ত। চারদিকে নিস্তব্ধ, শুধু পাখিদের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। অনিকের বাড়ির উঠোনে পাকা আম গাছটার নিচে চেয়ার পেতে বসেছিলেন অনিকের মা নীলিমা বেগম। মুখে শান্তির ছায়া, চোখে অনেক দিনের অতিবাহিত শান্তি। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। সাইমা দরজার দিকে গিয়ে বলল। মনে হয় সাইমার বাবা মা এসে গেছে জান। আমি যাচ্ছি তাদের আনতে। কিন্তু তার আগেই দরজার পাশে এসে দাঁড়ালেন এক ব্যক্তি, হুমায়ুন সাহেব। এক নজরে নীলিমা বেগমকে দেখে তিনি যেন নিজের শ্বাস আটকে ফেলেন। বোন, এতদিন তুই কোথায় ছিলি রে? তুই জানিস আমি তোর খোঁজে কত জায়গায় গিয়েছি। প্রতিদিন প্রতিটা সকালে মনে হতো আজ হয়তো তোর খবর পাবো, কিন্তু পাইনি। নীলিমা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার মুখে একটুখানি হাসি, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু টলমল করে উঠল। ভাইজান, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আমি হারিয়ে গিয়েছিলাম নিজের অভিমানে, নিজের লজ্জায়। চেয়েছিলাম সবাই যেন আমাকে ভুলে যায়। তোর প্রতি আমার কোনো রাগ ছিল না রে বোন, শুধু আফসোস ছিল। তোর স্বামী প্রতি যতটা অন্যায় হয়েছে তাতে আমি চুপ করেছিলাম। ভয় পেয়েছিলাম সমাজকে, নাম মান ইজ্জতকে। আজও নিজের সেই নীরবতার শাস্তি ভোগ করছি। আমি তোর কাছে ক্ষমা চাই বোন, আমি কিছুই করতে পারিনি। নীলিমা বেগম তার ভাইয়ের দিকে তাকিয়ে বলেন। ভাইজান, এইসব কথা ভুলে যান। আমি সেসব কথা অনেক আগেই ভুলে গিয়েছি। যে অতীতকে আঁকড়ে ধরে থাকে সে কখনো শান্তি পায় না। আমি চাই এখন আমরা সবাই একসাথে হাসি, একসাথে থাকি। ঠিক তখনই পেছন থেকে কাপা কণ্ঠে আরেকজন বলল, সাইমার মা। চোখে জল, কিন্তু মুখে অনুতাপ। হাতে নীলিমার হাতটা ধরে ফেললেন। নীলিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাইয়ের কথায় এমন কাজ করেছিলাম। আমার নিজের চোখে সত্য দেখেও আমি ভুল বুঝেছিলাম। তোমাদের যেদিন বাড়ি ছাড়া করেছিল আমি পরে বুঝতে পারছি কত বড় অন্যায় করছি। আজ এই বয়সে এসে বুঝছি আমি তখন শুধু বোকা ছিলাম না, নিষ্ঠুরও ছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। নীলিমা বেগম গভীর শ্বাস নিয়ে তার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণের নীরবতা, তারপর হাসি মুখে বললেন, মাফ করে দিলাম বোন, সবাই ভুল করে,
কিন্তু সবাই অনুতাপ করে না। তুমি অনুতপ্ত হয়েছো, তাই তোমাকে আমি আগেই মাফ করে দিয়েছি। এসব পুরনো দিনের কথা এখন ভুলে যাই। এসো, আজ নতুন করে সম্পর্কের শুরু করি। সাইমা দৌড়ে গিয়ে তিনজনকে একসাথে জড়িয়ে ধরলো। আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। আমার মা, বাবা আর আমার ফুপি সবাই একসাথে আছেন। এমন একটা মুহূর্তের স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখতাম। অনেক পাশে দাঁড়িয়ে হাসছে, চোখে জল। সে বলল, দেখেছো জান, ভালোবাসা আর ক্ষমা মিললে সব ভুল ঠিক হয়ে যায়। যে সম্পর্ক একদিন ভেঙে গিয়েছিল, আজ সেই সম্পর্কই আবার সবার চোখে জল এনে দিল। হ্যাঁ বাবা, মানুষ যদি মাফ করতে জানে তবে জীবন কখনো তিক্ত হয় না। সন্ধ্যার আলো উঠানে ভরে গেল। সোনালি পুরনো দিনের গ্লানি মুছে গিয়ে নতুন দিনের আলোয় এক নতুন গল্পের শুরু হলো, যেখানে ভুলগুলো ক্ষমায় গলে গেল আর হারানোর সম্পর্ক ফিরে পেল নিজের উষ্ণ জায়গা। বিকেলে নরম রোদে অনেকের উঠোনটা যেন ঝলমল করে উঠেছে। চায়ের কাপে ধোয়া উঠছে। সবাই গোল হয়ে বসে আছে। নীলিমা বেগম মুখে এক ধরনের শান্ত হাসি। হুমায়ুন সাহেব, সাইমার মা আর অনিকের বাবা আশরাফ সাহেব। অনিক আর সাইমা একটু দূরে বসে আছে, তবে দুজনের চোখে মুখে এমন এক প্রশান্তি যেন বহু বছরের ভুল বোঝাবুঝির পর পরিশেষে সব কিছু ঠিক হয়ে এসেছে। ঠিক তখনই হুমায়ুন সাহেব কথাটা বলতে শুরু করলেন। জানো, আমি একটা কথা ভাবছিলাম। অনেক আর সাইমার বিয়েটা তো হুট করেই হয়ে গেছে, কেউই জানে না। সমাজের চোখে, আত্মীয়দের সামনে অন্তত ওদের আরেকটা বার সবার আশীর্বাদটা পাওয়া দরকার। আমি চাই ওদের বিয়েটা এবার ধুমধাম করে হোক। সবাই আসুক, দোয়া দিক। অনিকের বাবা আশরাফ সাহেব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলেন, তাহলে তো আর দেরি কিসের? আমরা সবাই মিলে আয়োজন শুরু করে ফেলি। আগামী সপ্তাহে যদি হয় তাহলে সময় মতো সব গুছিয়ে নেওয়া যাবে। আমি নিজে হাতে আমার মেয়েকে সাজাবো এবার। আগের মতো কোনো অভিমান, কোনো দুঃখ থাকবে না। এবার শুধু আনন্দ। সাইমা পাশে বসা অনিকের দিকে তাকালো। দুজনের চোখে একরকম কথা। কেউ মুখে কিছু বলল না, কিন্তু সেই নীরবতার মাঝেই লুকিয়েছিল হাজারটা অনুভূতি। অনেক হালকা হেসে বলল, জান, এবার তো আবার নতুন করে বউ সাজতে হবে, প্রস্তুত তো? জানি না, তবে এবার মনে হচ্ছে সত্যিকারের বউ হব। আগে তো রানী বউ ছিলে, এখন দেখি কেমন রোমান্টিক হও। সাইমা ঠোঁট কামড়ে হালকা রাগ দেখিয়ে বলল, এখনো রাগেই আছি। বেশি পাগলামি করলে বিয়ের আগেই বউ পালাবে কিন্তু। অনেক ধীরে ধীরে ওর কানে কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, পালালে আবার ধরে আনবো, যেমন প্রথমবার এনেছিলাম। সাইমা তাকিয়ে রইল অনেকের চোখে। দুজনের মাঝে সেই দূরত্ব আচার নেই। চোখে চোখে কথা, মুখে লজ্জার হাসি। মুহূর্তটা যেন থেমে গেছে তাদের জন্যই। উঠানে সবাই এখন উৎসবের কথা বলছে। কে কাকে নিমন্ত্রণ করেছে, কে যেন কে কোন কাজ করবে। আর অনেক সাইমা ওরা চুপচাপ বসে আছে। তাদের চোখে একটাই গল্প, ভালোবাসার, যা ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার ফিরে এসেছে আগের জায়গায়। আর এবার সেই ভালোবাসা সবার আশীর্বাদে রঙিন হয়ে উঠবে। রাতের বাতাসে গ্রামের উঠোনে হালকা শীতের আমেজ। ঘরে ঢুকতে বাতি জ্বালালো সাইমা। পরপর দুটো প্রদীপের আলোয় ঘরটা একদম অন্যরকম লাগছে। সাইমা শাড়ির আঁচলটা ঠিক না করতেই পেছন থেকে অনেক এসে তাকে জড়িয়ে ধরলো। অপ্রস্তুত হয়ে সাইমা বলল, অনেক এভাবে হঠাৎ করো না, কেউ দেখে ফেললে কি হবে? জানো, আমি বুঝি না, কেউ যদি দেখে ফেলে তাতে কি? তুমি তো আমার বউ, কদিন পর সবার সামনেও হবে। তবু কেন যেন মনে হয় সময়টা যেন থেমে যায়। তোমাকে শুধু এইভাবেই নিজের কাছে রাখতে ইচ্ছে করে। বেশি দিন তো আর বাকি নেই সোনা। আর কটা রাতের পরেই আমি তোমার নতুন বউ হয়ে যাব। জানো, আমি দিন গুনছি, কখন তোমাকে সবার সামনে আমার স্ত্রী বলবো, কখন তোমাকে নিয়ে আমার ঘরে ঢুকবো কোনো ভয় ছাড়াই। এখন প্রতিদিন রাত হলে মনে হয় এই রাতটাই যদি শেষ রাত হতো, যার পর সকাল উঠবে শুধু তোমাকে নিয়ে। সাইমার চোখে জল টলমলো করে উঠল। সে অনেকের দিকে তাকিয়ে ধীরে বলল,
তুমি সত্যিই অনেক বদলে গেছো অনেক। আগে যেই ছেলে জেদ দেখিয়ে আমায় ভয় দেখাতো, আজ সেই মানুষটা আমার পৃথিবীকে এত কোমল করে দিয়েছে। অনেক ওর হাতটা নিজের হাতে নিয়ে বলল, বদলেছি না সোনা, তোমাকে পেয়ে মানুষ হয়েছি। তুমি না এলে আমি হয়তো আজও হারিয়ে যেতাম কোথাও। বাতাসে তখন নিস্তব্ধতা, শুধু দূর থেকে হালকা পাখির ডাক। সাইমা মাথা রাখলো অনেকের বুকে। অনেকেও আলতো করে ওর কপালে চুমু দিল, একটা শান্ত ভালোবাসার চুমু, যার মধ্যে ছিল অগাধ অপেক্ষা আর স্নেহ। ঘরটা তখন যেন দুজনের নিঃশব্দ স্বপ্নে ভরে গেছে, যেখানে কথা নেই, আছে শুধু ভালোবাসা আর প্রতিশ্রুতি। যে প্রতিশ্রুতি আমাদের নতুন জীবনে দৌড় করে পৌঁছে দিয়েছে। আজ অনেকদের গ্রামের বাড়িতে যেন উৎসবের আমেজ। সকাল থেকেই চারিদিকে সাত সাত রব, উঠানে রঙিন বাতি, ফুলে ফুলে সাজানো মঞ্চ। কোণে ঘর থেকে ভেসে আসছে আতরে গন্ধ। ছোট ছোট বাচ্চারা লাল ফিতে মাথায় বেঁধে দৌড়াচ্ছে। মেয়েরা গায়ে হলুদের গান গাইছে। সবার মুখে একটাই আনন্দ, আজ অনেক আর সাইমার আনুষ্ঠানিক বিয়ে। অনেক সাদা শেরওয়ানি পরে আয়নায় নিজের দিকে তাকিয়ে হেসে ফেল, মুখে সেই চেনা দুষ্ট হাসি। পাশে এসে দাঁড়ালো রিয়াদ, ওর ছোট ভাই। ভাই, আজ তো একদম হিরো লাগতাছে। হিরো লাগবো না কেন? আজ তো হিরোইনের সাথে বিয়ে করছি। আপু রাগ করে পালায় না তো? এখন রাগ করলেও পালাতে পারবে না। আজও আমার বউ আইনগতভাবে। সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে গেলেন। উঠানে সবাই জড়ো হলো। সাইমার মাথায় ঘোমটা টেনে বসে আছে, মুখটা একটু লাল হয়ে আছে। লজ্জায় নাকি অন্য কিছুতে কেউ বুঝতে পারল না। অনেক একবার চোখ তুলে তাকাতেই মনে হলো সময় থেমে গেছে। সাইমার চোখে আজ এমন এক শান্ত সৌন্দর্য যা সে আগে কখনো দেখেনি। কাজী সাহেব কাবিননামা খুলে পড়া শুরু করলেন। কনে সাইমা বিনতে হুমায়ুন, আপনি কি বর অনিক আহমেদকে স্বামী হিসেবে কবুল করেছেন? সাইমা ধীরে ধীরে মাথা নিচু করলো। কবুল করছি। অনিকের মুখে হাসি ফুটে উঠল। কাজী সাহেব অনিকের দিকে তাকিয়ে বলেন, বর অনিক আহমেদ, আপনি কি কনে সাইমা বিনতে হুমায়ুনকে স্ত্রী হিসেবে কবুল করেছেন? কবুল করছি, বারবার কবুল করছি। সবাই হাত তুলে দোয়া করলো। ফুল ছিটানো হলো, ঢোল বাজলো, আনন্দে গম গম করতে লাগলো পুরো বাড়ি। রাত গভীর হলে সাইমাকে নিয়ে গেল বাসর ঘরে। ঘরটা সাজানো ফুলে ফুলে, লাল গোলাপ, রজনীগন্ধা, মোমবাতি আলোয় ঝলমল করছে চারিদিক। সাইমা লাল বেনারসি পরে বিছানার কোণে বসে আছে, মুখে লাজুক হাসি, তবুও চোখে এক অদ্ভুত কোমলতা। অনেক আস্তে করে দরজা বন্ধ করলো। ঘরে কেবল মোমের নরম আলো। অনেক ধীরে ধীরে সাইমার সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে স্বপ্নের কোণে এসে বসে আছে আমার সামনে। এত সুন্দর হতে পারো আমি জানতাম না। আর তুমি আমার স্বামী, তাই মুখে মুখে এত ভালো ভালো কথা বলছো। এখন তোমাকে মিথ্যা বলার কোনো দরকারই নেই। জানো, তোমার এই চোখ দুটো আমার শান্তি কেড়ে নিয়েছে। অনেক, আজ একটু শান্ত হবে, শান্ত থাকবে, সবাই বাইরে আছে। অনেক হেসে তার কাছে এগিয়ে গিয়ে বলল, আমি শান্তই তো আছি, কিন্তু তুমি যে এত সুন্দর, শান্ত থাকতে পারি না রে। সে ধীরে ধীরে সাইমার হাত ধরে বলল, মনে আছে তুমি বলেছিলে আমাকে একা থাকতে শিখতে হবে? আজ বলবো আমি পারি না সাইমা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে গেছো। সাইমার গাল লাল হয়ে গেল, চোখে জল চিকচিক করছে। তুমি আমার জীবনে ঝড়ের মতো এসেছিলে অনেক, এখন মনে হয় তুমি আমার শান্তির ঘর। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের নতুন জীবন, রাগী বউ আর পাগল স্বামীর প্রেমের গল্পটা। সে ধীরে ধীরে সাইমার ঘোমটা সরিয়ে তার কপালে চুমু খেলো। সাইমার চোখ বুজে ফেল। বাইরের বাতাসে হলুদের গন্ধ আর ঘরের ভেতর নরম আলোয় মিশে গেল দুজনের নিঃশ্বাস। ঘর জুড়ে রজনীগন্ধার গন্ধ ভাসছে। মোমবাতির আলোয় সাইমার মুখটা আরও উজ্জ্বল লাগছে। জানো, আজ মনে হচ্ছে পৃথিবীর সব আলো তোর মুখে এসে জ্বলে উঠেছে। সব সময় এত মিষ্টি কথা বলবে নাকি শুধু আজ বলছো? তুমি যদি পাশে থাকো
আমি সারা জীবন শুধু তোমার কথাই বলবো। অনেক সবাই বাইরে আছে, এত কাছে এসে কথা বলো না। তুমি এখন আমার বউ, দূরত্বটা রাখবো কোন অধিকারে? অনেক সাইমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, জানো, তোমাকে ছাড়া আমার জীবনটা একদম অসম্পূর্ণ ছিল। আজ তুমি আমার পুরোপুরি আমার হয়ে গেছো। এটা ভাবতেই বুকটা ভরে যাচ্ছে। আমি কি তোমাকে বলেছিলাম? আমি তো তোমাকে বলেছিলাম তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকেও ভালোবাসতে শেখাবে। আজ মনে হয় আমি সত্যিই শিখে ফেলেছি। তুমি শুধু শিখো নাই সাইমা, তুমি আমার ভালোবাসার মানে বদলে দিয়েছো। তুমি না আগের মতোই কথা বলো, রাগ করি, তুই মানাস। এখন কি হবে বলো তো? এখন তোমাকে আর রাখতে দেব না জান। এখন শুধু হাসবে তুমি। আমি তোমাকে হাসানোর জন্যই বাঁচবো। দুজনের মাঝে নিঃশব্দ ভালোবাসা ছড়িয়ে পড়ল। বাতাসে ফুলের গন্ধ, চোখে আবেগের ছোঁয়া, মোমবাতির আলোয় গলে গেল সময়। সাইমা মুখ নিচু করে বলল, অনেক, আমি আজ সত্যিই খুব শান্তিতে আছি। অনেক মৃদু হাসল, তার কপালে আলতো স্পর্শ রেখে বলল, আমিও শোনা, আজ আমার সব স্বপ্ন পূর্ণ হলো। তারা দুজন দুজনের ঠোঁটে ডুবে গেল। অনেক পাগলের মতো কিস করতে থাকলো সাইমাকে। সাইমাও খুব যত্ন করে অনেককে তার বুকের সাথে জড়িয়ে রেখেছে। অনেক আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো সাইমাকে। দুজনের শরীরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সারা ঘর জুড়ে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। তারা সুখের রাজ্যে হারিয়ে গেল।